আসসালামু আলাইকুম, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন, দেখতে পাচ্ছি। রিফাত মোল্লা বলছো অল ক্লিয়ার আছে। সামিহা বিনতে ইকবাল বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অল ক্লিয়ার আছে আশা করি। ওকে ঠিক আছে, ঠিক আছে, সবাই আশা করি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। ওকে ঠিক আছে, তো চলো শুরু করে দিই আমরা। ওকে, তার একটা ইকো আসতেছে আমাদের। ওকে ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করে দেই। আমরা আজকে তাপগতিবিদ্যা অধ্যায়ের 12 নম্বর ক্লাসটা করতেছি, রাইট? আর বেশি ক্লাস লাগবে না, আর আশা করি দুইটা বা দুইটা ক্লাসে হয়ে যাবে। চেষ্টা করব দুইটা ক্লাসের মধ্যে শেষ করে দিতে। ওকে, তো চলো স্টার্ট করে দিই আমরা। আজকে আমাদের টার্গেট হচ্ছে ম্যাথ করা। আজকে আমাদের কোনো থিওরির টার্গেট নাই, আজকে আমাদের সম্পূর্ণ টার্গেট হচ্ছে কার্নো ইঞ্জিন পড়ছি। কার্নো ইঞ্জিন সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আমি বলছি তাপগতিবিদ্যা অধ্যায়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে কার্নো ইঞ্জিন। এটা নিয়ে ম্যাথ করব আজকের ক্লাসে, আমাদের শুধুই ম্যাথ। আচ্ছা, কার্নো ইঞ্জিনের থিওরিগুলো ছোট্ট করে একটু বলে দেই, হ্যাঁ। ফার্স্ট অফ অল, কার্নো ইঞ্জিন কি এক ধরনের তাপ ইঞ্জিন, তাই না? কার্নো ইঞ্জিন কি এক ধরনের তাপ ইঞ্জিন, ঠিক আছে? তার মানে তাপ ইঞ্জিনের ফর্মুলাগুলো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাপ ইঞ্জিনের ফর্মুলা কি কি ছিল? তাপ ইঞ্জিনের ফর্মুলা ছিল এটা, W ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 একটা ফর্মুলা ছিল। ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রথম ইটা ইজ ইকুয়াল টু W বাই Q1 একটা ফর্মুলা ছিল, কর্মদক্ষতার ফর্মুলা তাপ ইঞ্জিনের। তারপরে 1 মাইনাস Q1 বা Q2 বাই Q1, এইটা আরেকটা ফর্মুলা ছিল, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস ছিল শুধুই কার্নো ইঞ্জিনের জন্য, সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলা হচ্ছে এটা, শুধুই কার্নো ইঞ্জিনের জন্য এটা ইউজ করা যাবে। এই লালগুলো হচ্ছে তাপ ইঞ্জিন, কার্নো ইঞ্জিন দুইটার জন্য ইউজ করা যাবে। আর নীলটা হচ্ছে শুধুই কার্নো ইঞ্জিন, অন্য তাপ ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করা যাবে, মানে ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ওগুলোও তাপ ইঞ্জিন, বাট ওগুলোর ক্ষেত্রে এটা ইউজ করতে পারবে না, ঠিক আছে? এই পেজে যা দেখতে পাচ্ছ সবগুলোই কার্নো ইঞ্জিনের ফর্মুলা। আর কার্নো ইঞ্জিনের শর্ত ছিল একটা, শর্তটা কি ছিল? কার্নো ইঞ্জিনের শর্ত, কার্নো ইঞ্জিনের শর্ত ছিল কিউ সমানুপাতিক টি হবে। কার্নো ইঞ্জিনের শর্ত কিউ সমানুপাতিক টি, গত ক্লাসে আমরা এটা দেখছিলাম, তাই না? মানে আমরা গত ক্লাসে এটা দেখছিলাম তো, তাই না? যে হাই Q2/Q1 তাহাই কি T2/T1, তাই না? এই জিনিসটা লিখছিলাম। এটাকে এলাবোরেট করলে, এটাকে ভাঙায় লিখলে এটা লেখা যায়, কিউ সমানুপাতিক টিটাকে ভাঙায় লিখলে এরকম লেখা যায়, এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে? তাহলে কোনো ইঞ্জিন কার্নো ইঞ্জিন কিনা যদি টেস্ট করতে চাই, কোনো ইঞ্জিন প্রত্যাবর্তী ইঞ্জিন কিনা, কারণ কার্নো ইঞ্জিন এক ধরনের প্রত্যাবর্তী ইঞ্জিন, তো কোনো ইঞ্জিন প্রত্যাবর্তী ইঞ্জিন কিনা টেস্ট করতে চাই আমরা, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে টেস্ট করব, বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ মিলতেছে কিনা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাগুলো অলরেডি আমরা আগেই পড়ছি, ঠিক আছে? সবাই লিখা হইলে বলিও, সবাই লিখা হইলে বলিও, এটার উপরে বেস করি, এই ফর্মুলাগুলোর উপরে বেস করি আজকের সব ম্যাথ হবে, ঠিক আছে? এই পেজে যা আছে এই ফর্মুলাগুলোর উপর বেস করে সব ম্যাথ হবে। ডাব্লিউ কি কৃতকাজ, Q1 কি গৃহীত তাপ, Q2 কি বর্জিত তাপ, ইটা কি কর্মদক্ষতা, T2 কি তাপ গ্রাহকের তাপমাত্রা, T1 কি তাপ উৎসের তাপমাত্রা, ঠিক আছে? ক্লিয়ার? তো লিখে দিই। Q2 এর পরিচয় কি? Q2, Q2 হচ্ছে বর্জিত তাপ। Q1 এর পরিচয় কি? Q1 এর পরিচয় হচ্ছে গৃহীত তাপ, গৃহীত তাপ, ঠিক আছে? আর এটা তো সেই জানো, কর্মদক্ষতা। ডাব্লিউ হচ্ছে কৃতকাজ, ঠিক আছে? গত ক্লাসে এই ফর্মুলাগুলো আমরা সব পড়ছিলাম, আজকে জাস্ট ছোট্ট করে একটু রিক্যাপ করলাম, হ্যাঁ। আচ্ছা, তো চলো শুরু করি আমরা। প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করি, বোর্ড স্ট্যান্ডার্ড এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ গুলো দিয়ে শুরু করি। সবাই প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট, শুধু প্রশ্নের উপরের পার্টটা তুললেই হবে, হ্যাঁ, এতটুকু তুলবা। একটি কার্নো ইঞ্জিনে একটি কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত। এখানে স্ফুটনাঙ্ক কথাটা দুইবার আসছে নাকি একবার দাও?
একবার দাও, দুইবার দেওয়া দরকার নাই, একবার দিলেই হবে। ঠিক আছে, একটি কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্যকর আছে। ইঞ্জিনটার দক্ষতা কত জানতে চেয়েছে, ইঞ্জিনটার দক্ষতা কত জানতে চেয়েছে। আচ্ছা, পানির হিমাঙ্ক আর স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত। হিমাঙ্কের তাপমাত্রা কত, 0°C বা কেলভিনে নিয়ে বললে 273 কেলভিন, রাইট। স্ফুটনাঙ্কের তাপমাত্রা কত, 100°C বা কেলভিনে নিয়ে বললে 100 + 273, দ্যাট মিনস 373 কেলভিন। ঠিক আছে। আচ্ছা, সব সময় মাথায় রাখবা, তোমাকে যদি বলে একটি কার্নো ইঞ্জিন এত তাপমাত্রা থেকে এত তাপমাত্রার মধ্যে কার্যরত, ক্লিয়ারলি বলে নাই কোনটা তাপ উৎসের তাপমাত্রা কোনটা তাপ গ্রাহকের তাপমাত্রা, বললো এত তাপমাত্রা ও এত তাপমাত্রার মধ্যে কার্যরত কার্নো ইঞ্জিনটা। তুমি এই সকল তথ্য পাইলে ছোট তাপমাত্রাটাকে বলবা তাপ গ্রাহকের তাপমাত্রা, বড় তাপমাত্রাটাকে বলবা তাপ উৎসের তাপমাত্রা। তাহলে আমার এখানে এই যে T1 T2 কাকে বলবো বলো, এটা ছোট তাপমাত্রা 273 300 মধ্যে যেটা ছোট সেটাকে আমরা বলবো তাপ গ্রাহকের তাপমাত্রা মানে T2, আর যেটা বড় তাপমাত্রা সেটাকে আমরা কি বলবো, তাপ উৎসের তাপমাত্রা মানে T1। ঠিক আছে, তার মানে T1 T2 দেওয়া আছে, দিয়ে বলছে ইঞ্জিনটার দক্ষতা কত। খুবই কমন প্রশ্ন, এগুলো ঢাবিতে আসে বিশেষ করে। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু 1 - T2/T1। হ্যাঁ, ফর্মুলা তো আমরা জানি, কারণ ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করা যাবে যদি T2 T1 দেওয়া থাকে। T2 জায়গায় ভ্যালু বসাই দাও, T2 এর জায়গায় ভ্যালু কত 273, T1 এর জায়গায় ভ্যালু বসাই দাও, ভ্যালুটা কত 373। তাহলে এটা কত আসবে, এটা কত আসবে দেখো 1 - 273 / 373 আসছে হচ্ছে 0.262। বলতে পারো ভাইয়া ঢাবিতে না ক্যালকুলেটর নাই, ঢাবিতে না ক্যালকুলেটর নাই, তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে করছেন কেন? এই ম্যাথটা বেসিক্যালি ঢাবিতে আগে ক্যালকুলেটর ছিল, এটা দেখো কত সালে আসছে 2006 সাল। আগে ঢাবিতে ক্যালকুলেটর ছিল, যখন ক্যালকুলেটর ছিল তখনকার আমলে এই ম্যাথটা আসছিল, বুঝছো, তাই ক্যালকুলেটর দিয়ে করছি। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এখন হচ্ছে T2 T1 রিপিট প্লিজ। আচ্ছা, T1 এর পরিচয় কি, তাপ উৎসের তাপমাত্রা গরম, এটা তাপ দিবে। T2 এর পরিচয় কি, তাপ গ্রাহকের তাপমাত্রা, এটা কি ঠান্ডা, তাপ নিবে। তো তোমাকে যদি বলে একটা কার্নো ইঞ্জিন দুইটা তাপমাত্রার মধ্যে কার্যরত, দুইটা তাপমাত্রার মান দেওয়া আছে, তুমি এই দুইটা তাপমাত্রা যেটা ছোট তাপমাত্রা সেটাই তাপ গ্রাহক হবে, কারণ তাপ গ্রহণ অল্প তাপমাত্রার জিনিসপত্রগুলাই করে। যেটা বড় তাপমাত্রা বেশি তাপমাত্রা সেটা তাপ উৎস হিসেবে কাজ করা উচিত। তো বড় তাপমাত্রাকে তাপ উৎসের তাপমাত্রা হিসেবে বললাম। ক্লিয়ার, বোঝা গেছে? সবাই লেখা হলে বলিও, সবাই লেখা হলে বলবা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো সামনের দিকে আগাই। তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেলাম। হ্যাঁ, এবার সামনের দিকে আগাই, পরের ম্যাথটাতে যাই। সবাই এই ম্যাথটা, এটা বোর্ডে আসা একটা ম্যাথ, বোর্ডে আসা একটা ম্যাথ, সবাই একটু ম্যাথটা তুলে ফেলো আগে। অপশন তোলা লাগবে না, শুধু এটা তুলবা আর এটা তুলবা, শুধু এটা তুলবা আর এটা তুলবা, এই দুইটা লাইন তুলবা। লাইন তোলা হলে আমাকে বলবা, এই দুইটা লাইন তোলা হলে আমাকে বলবা। আচ্ছা ভাইয়া, এসআই এখন সবগুলো, এসআই একক মানে কি বুঝি নাই আমি কি বলতে চাচ্ছ। এসআই একক দিয়েই তো করছি, ক্যালভিন তো এসআই একক, সব এসআই এককই তো করি সবসময়। সো ভাইয়া ডেল কিউ আর শুধু কিউ এর মধ্যে ডিফারেন্স কি? নর্মালি আমাদের যে ম্যাথগুলা দেয় পরীক্ষায় বা প্রশ্নে, সেখানে কিউ বলতে ডেল কিউই বোঝায়। আমাদের পরীক্ষায় বা কোনো জায়গায় তুমি যদি কিউ পাও, আসলে সেটা কিউ না, এটা ডেল কিউই। ঠিক আছে, তাপের পরিবর্তন ডেল কিউ দিয়েও লেখে, কিউ দিয়েও লেখে, কিন্তু উচিত ছিল কি কিউকে বলা তাপ আর ডেল কিউকে বলা তাপের পরিবর্তন, তাই না? এটা উচিত ছিল, কিন্তু এটা আমাদের বইতে এই প্র্যাকটিসটা করা হয় না। কারণ কি জানো? কারণ হচ্ছে কিউ কখনো মাপা যায় না। কিউ ইজ ইকুয়াল টু 200 জুল বা কিউ ইকুয়াল টু 3000 জুল, এটা কি বোঝাবে? ওই বস্তুর মোট তাপের পরিমাণ 200 জুল, মোট তাপের পরিমাণ 2000 জুল। আসলে এটা পূর্ণ বস্তুর মোট তাপের পরিমাণ তো মাপা যায় না। তাই মাথায় রাখবা, পরীক্ষায় বা কোনো প্রশ্নে যদি কিউ বলা থাকে, কিউ এত, বুঝে নিতে হবে এটা, এটা কি গৃহীত বা এটা তাপের পরিবর্তন হিসেবে বুঝে নিতে হবে। মানে কিউ বললেও এটাকে ডেল কিউ এর মতনই ট্রিট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তুলছো সবাই? প্রশ্ন তোলা হয়েছে। কি বলছে এখানে? একটি কার্নো ইঞ্জিন যখন 327°C ও 27°C তাপমাত্রা পরিসরে কাজ করে, ইঞ্জিনটি উৎস থেকে কিউ পরিমাণ তাপ গ্রহণ করে সিঙ্কে 3000 জুল তাপ বর্জন করে। তাহলে কি কি ডাটা দেওয়া আছে দেখো। এটা কিসের ভ্যালু দেওয়া আছে? এটা দেওয়া আছে তোমার কাছে T1 এর ভ্যালু, রাইট? তাপ উৎসের তাপমাত্রা, বড় তাপমাত্রা যেটা। এটা কিসের ভ্যালু দেওয়া আছে? T2 এর ভ্যালু। আমি T1 T2 কে কেলভিনে নিয়ে চিন্তা করব, কেমন? T1 কত তাইলে? T1 হচ্ছে 327, তাই তো?
327 যোগ 273 করলে কত আসবে? 73 আর 27 100, 300 300 600 হয়ে যাবে, 600 কেলভিন। ঠিক আছে। টি টু কত? টি2 দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 আছে, সাথে সাথে 273 যোগ করো, 27 যোগ 273, দ্যাট মিনস আসতেছে কত? 300 কেলভিন। ক্লিয়ার? টি1 গেল, টি2 গেল। আচ্ছা, এবার এই দুইটা দিয়ে বলছে আরেকটা জিনিস দেওয়া আছে, ইঞ্জিনটি উৎস হতে কিউ পরিমাণ তাপ গ্রহণ করে। কিউ পরিমাণ তাপ গ্রহণ করে মানে গৃহীত তাপের পরিমাণ দেওয়া আছে, গৃহীত তাপের পরিমাণটাই কিউ হিসেবে বলা আছে, মানে গৃহীত তাপকে আমরা কিউ1 হিসেবে জানি, কিউ1টা কি কিউ ধরতে বলছে স্যাররা। কিউ পরিমাণ তাপ গ্রহণ করে এবং সিঙ্কে 3000 জুল তাপ বর্জন করে। এই যে এটা কি বর্জিত তাপ না? বর্জিত তাপ, বর্জিত তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? কিউ2। তাহলে কিউ2 দেওয়া আছে 3000 দিয়ে প্রশ্নটাতে তোমার কাছে জানতে চাইছে যে কিউ এর মান কত, কিউ এর মান কত। দেখো ফার্স্ট অফ অল এটা কি একটা কার্নো ইঞ্জিন না? কার্নো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন যদি হয় তাহলে কার্নোর শর্ত সে মেনে চলবে, কার্নোর শর্ত সে মেনে চলবে। কার্নোর শর্ত মানে কিউ সমানুপাতিক টি, এখান থেকে এটাকে কি লেখা যায়? কিউ2 বাই কিউ1 ইজ ইকুয়াল টু টি2 বাই টি1 লেখা যায় না? কারণ কার্নো ইঞ্জিন তো, কার্নো ইঞ্জিন শর্ত মানবে না? অবশ্যই মানবে। এখন কিউ2 এর জায়গায় ভ্যালু বসাই দাও, কিউ2 এর ভ্যালু কত? 3000। ঠিক আছে। কিউ1 কে কিউ দ্বারা লেখো, কারণ কিউ1টাই কিউ ধরতে বলছে স্যাররা। টি2 কত? টি2 হচ্ছে আমার 300, টি1 কত? 600। তাহলে বুঝতেই পারতেছো এই ম্যাথের অ্যান্সার কি হবে। এইটা এটা কাটাকাটি গেলে এখানে থাকবে 2, তো 2 আর আরই গুণন যদি যায় তাহলে ডাবল হয়ে যাবে আর কি। কিউ ইজ ইকুয়াল টু আসবে 2 × 3000, দ্যাট মিনস 6000 চলে আসবে, 6000 জুল। তাহলে এটার অ্যান্সার হবে ডি নাম্বার, এটার অ্যান্সার হবে ডি নাম্বার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই ম্যাথটা পারবো? ওকে, ঠিক আছে। আর এটার অ্যান্সার কত নাম্বার? 26.8%, সি নাম্বার। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার চলো সামনের দিকে আগাই। এই ম্যাথটা যদি পারি এবার আমরা আগাবো এই ম্যাথটার দিকে, এই ম্যাথটার দিকে। ঠিক আছে, একই প্রশ্ন আগেরটাই, উদ্দীপক একই, খালি ইঞ্জিনের দক্ষতা শুধু এতটুকু লিখবা, শুধু এতটুকু লিখবা তোমরা। ঠিক আছে, শুধু এতটুকু লিখবা। বলছে ইঞ্জিনের দক্ষতা বের করো। হ্যাঁ, ইঞ্জিনের দক্ষতা বের করতে বলছে, যেহেতু এটা কার্নো ইঞ্জিন তাই তোমার স্বাধীনতা আছে, তুমি দুই ফর্মুলা দিয়ে করতে পারো। ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কিউ2 বাই কিউ1 দিয়েও করতে পারো, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি2 বাই টি1 দিয়েও করতে পারো। কারণ কি? এটা কার্নো ইঞ্জিন। যদি প্রশ্নে কার্নো ইঞ্জিন না বলে তাপ ইঞ্জিন বলতো, মানে তুমি শিওর না আর কি কার্নো না তাপ, তখন আমি প্রেফার করব কিউ এর ফর্মুলা। আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম যে 1 মাইনাস ইটা ইজ ইকুয়াল টু এই যে এই ফর্মুলাটা যেটা আছে না, এটা সেফ আর কি, এটা সেফ, এটা সবসময় ইউজ করা যায়, কার্নো হোক না হোক সবসময়। আর এইটা ইউজ করা যায় কখন? শুধুমাত্র কার্নো হলেই। ঠিক আছে, তো আমাদের এই ম্যাথে যেহেতু কার্নো বলাই আছে, আমার যে কোনো একটা করলেই হবে, তো আমি নিচেরটা দিয়েই করলাম। হ্যাঁ, তাহলে 1 মাইনাস টি2 বাই টি1, টি2 এর জায়গায় ভ্যালু বসাই দিই। টি2 এর ভ্যালু কত ছিল? 300, টি1 এর ভ্যালু কত? 600। তাহলে এটা বোঝাই যাচ্ছে কত আসবে? 1 মাইনাস হাফ, মানে হাফ আসবে, মিনস 0.5 আসবে। 0.5, এটাকে পার্সেন্টেজে নাও তাহলে 50%। তাহলে অ্যান্সারটা কত? অ্যান্সার হচ্ছে 50%। দেখো মিলছে কিনা তোমাদের সাথে আমার? মিলছে? মিলছে 50%। হ্যাঁ 50%, হ্যাঁ তোমাদেরও 50% আসছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে চলো এবার সামনের দিকে আগাই। এই পর্যন্ত আমরা বুঝে গেলাম এগুলো পারবো। আচ্ছা, এরপরে আসি এটাতে। কি বলছে? একটি কার্নো ইঞ্জিন যখন 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন কর্মদক্ষতা 40%। প্রশ্নটা তুলে ফেলো সবাই, সবাই আগে এই দুইটা লাইন তুলে ফেলো। একটি কার্নো ইঞ্জিন যখন 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে তখন 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপগ্রাহক থাকে তখন কর্মদক্ষতা 40%। তোমার কাছে টি2 এর মান দেওয়া আছে, ইটা এর মান দেওয়া আছে, টি1 এর মান জানা আছে। খুবই সহজ ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে, দেখতেই পাচ্ছ, এই যে ঢাকা বোর্ড 2021-এ আসছে এটা। হ্যাঁ, তাহলে এটা কিসের ভ্যালু? এটা ভাইয়া তাপগ্রাহকের ভ্যালু, তাই না? টি2 এর মান দেওয়া আছে 72 ডিগ্রি, তো 72 যোগ 273 যদি দাও তাহলে কত আসে তোমার? 5 আর সাথে সাথে 14। তাহলে বেসিক্যালি একটা ভ্যালু আসবে, টি1 বের করব আমরা, বোঝা যাচ্ছে টি1 বের করব, টি2 দেওয়া আছে, আর এটা ইটা দেওয়া আছে কত? 40% বা 0.4। ঠিক আছে,
এখন তুমি এখানে চলে আসো, এখানে চলে এসে ভ্যালুগুলো বসাই দিলেই হবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। তো তোমার T2 দেওয়া আছে, T1 চলে আসবে, তাই না? T2 দেওয়া আছে, T1 চলে আসবে, একবারে বের করে ফেলতে পারো। এটা 4.4 লিখলাম ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। তাহলে T2 হচ্ছে 345 ডিভাইড বাই T1 এর মতন থাকবে। এখানে ক্যালকুলেটরে 100 সমীকরণ 51 দিয়ে ডিরেক্ট তুমি T1 বের করে ফেলতে পারো, পক্ষান্তর করে করতে পারো। আমার পরামর্শ হচ্ছে এই সকল ম্যাথ যখন করবা ক্যালকুলেটরে 100 সমীকরণ 51 দিয়ে ডিরেক্ট করে ফেলবা, ঠিক আছে? শিফট ক্যালক ইকুয়াল দিলে আসে 575 575 কেলভিন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার, ঠিক আছে? বোঝা গেছে? বুঝতে পারছো? ওকে ফাইন। এবার চলো সামনের দিকে আগাই। হ্যাঁ, এইটা আমার হয়ে গেল। এইটা সবাই এই প্রশ্নটা উদ্দীপকটা তুলে ফেলো, জাস্ট এটা তুলে ফেলো, এই দুইটা লাইন। হ্যাঁ, এই দুইটা লাইন তুলে ফেলো, এই দুইটা লাইন তুলে ফেলবো, তাহলেই হবে। তোলা হলে বলিও। তুলছ? অলরেডি কিন্তু এটা তোলা ছিল, জাস্ট এই লাইনটা তুলবা, ওই লাইনটা তুলবা। ক্লিয়ার? তোলা হয়েছে একদম। বলছো ভাইয়া স্যাররা বলছে ক্যালকুলেটর দিয়ে সমীকরণ সমাধান করলে নাকি পরীক্ষায় মার্ক কম দিবে না। আর দিলেও এটা বোর্ডে কখনো দেয় না। আমরা সবাই এতদিন ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, আমিও স্টুডেন্ট ছিলাম, কই কোনো জায়গায় তো নাম্বার কম পাইনি। দেখো এখানে কি বলছে, একটি কার্নো ইঞ্জিন যখন 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে তখন কর্মদক্ষতা 40%, ঠিক আছে? তাহলে 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই আগের মতনই আর কি। T2টা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দিয়ে বলছে গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে, মানে আমি T2 চেঞ্জ করতে পারবো না, T2 ফিক্স থাকবে। কর্মদক্ষতা নতুন একটা বানাবো, কত বানাবো? 60% বানাবো। এটাকে ধরে নাও ইটা প্রাইম, এটা ইটা প্রাইম। তো 60% বানাবা, যে বানাইলে তোমার T2টা বা T1টা কত করতে হবে, মানে গ্রাহকের তাপমাত্রা তো কমাইতে পারবো না, বাড়াইতে পারবো না, রাইট? আচ্ছা, তো এই ম্যাথটা যখন করবা খুবই সিম্পল, একদম কঠিন কিছু না। তুমি ইটা প্রাইম ধরে আগাও। ইটা প্রাইম ইজ ইকুয়াল টু কত? 1 মাইনাস T2 কিন্তু আগের মতন। T2 আগের মতন, যেহেতু এই ক্ষেত্রে T1 যেটা, সেই T1টা নতুন T1, তাই এটাকে আমরা T1 প্রাইম বলতেছি। T2 কে চেঞ্জ করি নাই, কারণ বলে দিছে স্যাররা T2 ফিক্স থাকবে, T1টা কেবল চেঞ্জ হবে, তাই না? গ্রাহকের তাপমাত্রা কেবল চেঞ্জ হবে, T2 চেঞ্জ হবে না। ইটাটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হওয়ার কারণে। তো এখন আমরা এখানে ইটা প্রাইমের ভ্যালু বসাই দেব। ইটা প্রাইম কত? 60%। 60% মানে কত? 0.6, ঠিক আছে? 0.6। তাহলে এটা বসাই দিলাম 0.6। এই জায়গায় আছে 1 মাইনাস T2 বাই T1। তো এটা বেসিক্যালি কত? 72 যোগ 273, দ্যাট মিনস 345, যেটা আগের ম্যাথেই ইউজ করছিলাম আমরা। T2 এর মতন থাকবে। T1 প্রাইম এটা আমার চলে আসবে, T1 প্রাইম এটা আমরা বের করে ফেলবো। তো T1 প্রাইম কত? ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 দিয়ে করে ফেলো, দেখো কত আসে। 0.6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 345 ডিভাইডেড বাই x, শিফট ক্যালক ইকুয়াল। তাহলে এটা কত আসছে? 862.5, 862.5 কেলভিন। তাহলে যদি কর্মদক্ষতা 60% বানাইতে চাই, তাহলে আমার তাপগ্রাহকের তাপমাত্রা কত হতে হবে? 862.5 কেলভিন হতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা দেখো এই আগে ছিল কত? আগেরটা তো বের করছি না। আগে কত ছিল? আগে ছিল 575 কেলভিন। যখন কর্মদক্ষতা 40% ছিল তখন উৎসের তাপমাত্রা কত ছিল? 575 কেলভিন। যখন কর্মদক্ষতা কত বানাইছি? 60% বানাইছি, তখন উৎসের তাপমাত্রা কত হয়ে গেল? 862.5 কেলভিন। তাহলে প্রথমটা তো রাইট, উৎসের তাপমাত্রা উৎসের পরিবর্তিত তাপমাত্রা হবে এত, ঠিক আছে? আগে 575 ছিল, এখন 862.5। উৎসের তাপমাত্রা বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? নিজেরাই বলো। আগে ছিল কত? 575, এখন হয়েছে কত? 862.5। তাহলে বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? কতটুকু বৃদ্ধি পাইছে? ডেল T1 প্রাইম, ডেল T1টা কত? উৎসের তাপমাত্রা পরিবর্তন কত? 862.5 থেকে বাদ দাও 575, তাহলে আসে 287.5।
5, ঠিক আছে? এটা থেকে এটা বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ করছি, বিয়োগ করলে আমার এই জিনিসটা আসে। তাহলে এইটা কি বৃদ্ধি নাকি হ্রাস? বৃদ্ধি। তাহলে উৎসের তাপমাত্রা বৃদ্ধি পাবে কতটুকু? উৎসের তাপমাত্রা বৃদ্ধি পাবে 287.5 কেলভিন। উৎসের তাপমাত্রা হ্রাস পাইছে 287.5 কেলভিন? না, বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তাহলে আমি দাগাবো কোনটা? 1 ও 2। এই ম্যাথের অ্যান্সার দাগাবো কোনটা? 1 ও 2। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ফাইন, ঠিক আছে। এরপরে আসি এটা, এই ম্যাথটা, এটা একটা ভালো এমসিকিউ। সবাই প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট। এক লাইনের প্রশ্ন, দ্রুত তুলে ফেলবা, দ্রুত তুলে ফেলবা, এটা তুলে ফেলো। কখন কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% হবে? কখন কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% হবে? ঠিক আছে, মানে তোমার ইটা দেওয়া আছে 100% হবে কখন, এটা জানতে চাইছি। তো আমরা ফর্মুলা লিখি, ইটা ইজ ইকুয়াল, যেহেতু টি এর মাধ্যমে জিনিসগুলা, তো টি এর ফর্মুলাটা লিখবো 1 মাইনাস T2/T1 লিখলাম। হ্যাঁ, এখন তুমি ভ্যালুগুলো বসাও। এটা 100%, 100%এর মানে কি? 100% আর 1 একই কথা না? 100% যে কথা, 1 একই কথা কিনা? 1 একই কথা। ইজ ইকুয়াল টু, এ পাশে আছে 1 মাইনাস T2/T1। ঠিক আছে, তো তুমি T2/T1টাকে এক পাশে আনো, 1 বিয়োগ 1 এক পাশে করো, তাহলে 0 আসে, রাইট? 1 বিয়োগ 1 করলে 0 আসে, তাই T2/T1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এই জায়গায় ব্যাপারটা দেখো, T2/T1 ইজ ইকুয়াল টু 0 কখন হবে? T2/T1 ইজ ইকুয়াল টু 0 কখন হবে? এটা কখন হয়? এই জিনিসটা কখন হয়? দুইভাবে হতে পারে এটা, এটা দুইভাবে হতে পারে। হয় T2 ইজ ইকুয়াল টু 0 হবে, T2 ইজ ইকুয়াল টু 0 কেলভিন হবে, অথবা T1 ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। দেখো, কোনো একটা ভাগফল শূন্য হয় কখন? কোনো একটা ভাগফল শূন্য হয় কখন? যদি লবের মান শূন্য হয়, অথবা হরের মান কি হয়? অসীম হয়, তাই না? অসীম দিয়ে কোনো কিছুকে ভাগ দিলেও শূন্য আসে। তাহলে এই দুই উপায়ের যে কোনো একটা হইতে হবে। এটা 100% হইতে হইলে, মানে 1 হইতে হলে, 100% মানে 1, 100% বা 1 হইতে হইলে হয় তাপগ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন হবে, অথবা তাপ উৎসের তাপমাত্রা অসীম কেলভিন হবে। তাহলে আমার এই জায়গায় অ্যান্সার কোনটা দাগাবো বলো? কোনটা দাগাবো? এটা, রাইট? T2 ইজ ইকুয়াল টু 0 কেলভিন হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এই ম্যাথটা মাঝে মাঝে ট্রিক করে তোমাদের সাথে, এই ম্যাথটা মাঝে মাঝে ট্রিক করে। কেমনে করে জানো? এই ম্যাথটা বেশিরভাগ স্টুডেন্টদের ভুল করায়, জীবনে একবার ভুল করে। এই ম্যাথটা কেন ভুল করে বলি, এই যে অপশনগুলো আছে না, এই অপশনগুলো তাও ভালো ভোলা ভালো অপশন দিছে স্যাররা। হ্যাঁ, মাঝে মাঝে অপশনগুলো এরকম রাখবে, মাঝে মাঝে অপশনগুলো কিরকম রাখবে বলি। দেখো, ফার্স্ট অপশনটা দিয়ে রাখবে এরকম, অনেকে করবে কি জানো, অনেকে এটাকে না দেখে বা এটা দিবে না, লাস্টের এই অপশনটা আছে না, লাস্টের এই অপশনটা দিবে এরকম। কোনটা দাগাইতা বলো? কোনটা দাগাতা? কোনটা দাগাবা বলো? কোনটা দাগাবে? এ নাম্বার দাগাবা নাকি ডি নাম্বার দাগাবা? ডি, ডি নাম্বার দেখাবো। অনেকে শূন্য দেখেই দেখা যায়, দেখে না 0°C না 0 কেলভিন। নিয়মটা হচ্ছে কি হইতে হবে? 0 কেলভিন হতে হবে, তাই না? কারণ এখানে টি গুলা কিসের, কোন এককে? এসআই এককে। আমি ম্যাথটা করছি কোন একক? এসআই এককে। তো T2 ইজ ইকুয়াল টু 0 কেলভিন হবে, অথবা T1 ইকুয়াল টু ইনফিনিটি কেলভিন হবে। আচ্ছা, 0 কেলভিন, 0 কেলভিনকে ডিগ্রি সেলসিয়াসে নাও তো, 0 কেলভিনকে ডিগ্রি সেলসিয়াসে নাও। 0 কেলভিন যে কথা, ডিগ্রি সেলসিয়াসে গেলে এটা কত? -273°C না? -273°C। তো এইগুলা সাবধান, ঠিক আছে? অপশনগুলাতে সাবধান, ঠিক আছে? এই ম্যাথটা বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে, এটা দাগায় দেয়। ওকে, আচ্ছা, এবার আসি কিছু রিটেনের ম্যাথে আস্তে আস্তে প্রবেশ করি। সবাই এই ম্যাথটা তুলে ফেলো ফার্স্ট, এই ম্যাথটা ফার্স্ট তুলে ফেলো, ফার্স্ট তুলে ফেলবা এটা।
একজন বলছো মাইনাস কেমনে হলো, এটা তোমাদেরকে পড়াইছিলাম আমি ভাইয়া একদম প্রথম ক্লাসে, যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কিভাবে ক্যালভিন তাপমাত্রা নিবা একটা সম্পর্ক পড়াইছিলাম, মনে করে দেখো। C/5 = F - 32 ডিভাইডেড বাই 9 = K - 273 ডিভাইড বাই 5। তো সি আর কে এর রিলেশনশিপগুলোকে পাশাপাশি রাখো। C/5 = K - 273 ডিভাইড বাই 5। সি এর জায়গায় ভ্যালু বের করবা, কে এর ভ্যালু 0 বসাবা, 5 5 কাটাকাটি, তাহলে সি = কত আসে? -273। ঠিক আছে, ক্লিয়ার? ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে কিভাবে নিতে হয় একদম প্রথম ক্লাসের পড়া। ঠিক আছে, লিখা হলে বলিও সবাই, লিখা হলে বলবা। আচ্ছা, এ কেন হয়নি? 0 ডিগ্রি সেলসিয়াস কি কন্ডিশনে ছিল? ম্যাথ করে বের করলাম 0 কেলভিন। 0 কেলভিন আর 0 ডিগ্রি সেলসিয়াস কি এক কথা? এক কথা না তো, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস কেন হবে? দেখো প্রশ্নটাতে কি বলছে, এখানে বলছে পি ও কিউ দুটি তাপ ইঞ্জিন। পি এর দক্ষতা 1/6, কিউ এর দক্ষতা 1/3। উভয় তাপ ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা সমান। কিউ এর তাপগ্রাহকের তাপমাত্রা পি এর তাপগ্রাহকের তাপমাত্রার অপেক্ষা 60 কেলভিন। আচ্ছা, এগুলো একটু আঁকি, আঁকলে সুন্দর দেখাবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম ইঞ্জিনটা ধরে নাও আমার এটা, এটা আমার পি ইঞ্জিন, কেমন? সে পি। এটার কর্মদক্ষতার ভ্যালু কত দেওয়া আছে? কর্মদক্ষতার ভ্যালু দেওয়া আছে 1/6। ঠিক আছে, পি ইঞ্জিনে ইটা পি বললাম এটাকে, ইটা পি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি, এটা হচ্ছে আমার ধরো কিউ ইঞ্জিন, এটা আমার কিউ ইঞ্জিন। কিউ ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে কত? ইটা কিউ দেওয়া আছে 1/3। প্রথম লাইনটা করলাম। এবার সেই দ্বিতীয় লাইন, উভয় ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা সমান, মানে এই ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা এটাও যদি T1 হয়, এই ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা এটাও T1। তাপ উৎসের তাপমাত্রা যেহেতু আলাদা আলাদা না, তাই আমি T1P T1Q দিচ্ছি না, কারণ দুইটা সেম। এখানে কর্মদক্ষতাগুলো আলাদা আলাদা, তাই একটা ইটা কিউ দিছি, একটা ইটা পি দিছি। তাপ উৎসের তাপমাত্রা দুজনেরই সেম, সেম দেখে আমি আর ডিফারেন্সিয়েট বা আলাদা চলক ধরি নেই, একই চলক ধরছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই ইঞ্জিনের কিউ এর তাপগ্রাহকের তাপমাত্রা পি এর তাপগ্রাহকের তাপমাত্রা অপেক্ষা 60 কম। আমি একটু লিখে দিই, এটা হচ্ছে পি ইঞ্জিন, তো T2P। এটার তাপগ্রাহকের তাপমাত্রা কত ধরছি ভাইয়া? T2P। এটার কিউ ইঞ্জিন, তো এটার তাপগ্রাহকের তাপমাত্রা ধরি T2Q। ঠিক আছে, তা পি ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2P, কিউ ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2Q। মাথায় রাখবা T2 বলতে তাপগ্রাহকের তাপমাত্রা বোঝায়, আর পি ইঞ্জিন যেহেতু তাই পি। T2 বলতে তাপগ্রাহকের তাপমাত্রা, কিউ লেখা হয়েছে কারণ কিউ ইঞ্জিন যেহেতু। এই দুইটার মধ্যে রিলেশনশিপ দেওয়া আছে, রিলেশনশিপটা কিরকম? বলছে কিউ এর তাপগ্রাহকের তাপমাত্রা, দ্যাট মিন্স T2Q, কি বলছে? পি এর তাপগ্রাহকের তাপমাত্রা অপেক্ষা 60 কম। তাহলে পি এর তাপগ্রাহকের তাপমাত্রা থেকে 60 যদি বাদ দাও, তাহলে তুমি কিউ এর তাপগ্রাহকের তাপমাত্রা পাবা। ঠিক আছে, এই তথ্যটা দেওয়া আছে তোমার কাছে এই যে এখানে। ঠিক আছে, এই লাইনটার মতো। ওকে, আচ্ছা বললো উৎসের তাপমাত্রা কত, মানে এইটা তোমার জানতে চাইছে, এই T1 জানতে চাইছে। T1 তো আর আলাদা আলাদা না, T1টা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, ম্যাথটা সুন্দর যদি বুঝাই করতে পারো। আমাদের দুইটা ইঞ্জিন আছে যেহেতু, তাহলে আমি পি ইঞ্জিনের জন্য একবার ফর্মুলা লিখবো, কিউ ইঞ্জিনের জন্য একবার ফর্মুলা লিখবো। ঠিক আছে, পি ইঞ্জিনের জন্য একবার ফর্মুলা যাবে ভাইয়া, কিউ ইঞ্জিনের জন্য একবার ফর্মুলা যাবে। পি ইঞ্জিনের জন্য আসি প্রথমত। পি ইঞ্জিনের জন্য সূত্র কি? এটা = 1 - T2/T1, রাইট? যেহেতু এটা পি ইঞ্জিন, কি ইঞ্জিন? পি ইঞ্জিন, তাই আমরা পি লিখে দিই, ইটা পি লিখবো, T2P লিখবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা ভ্যালুগুলো বসাই। T1 এর মধ্যে পি লিখি নাই কেন? কারণ T1 দুইজনের জন্য সেম। ওকে, তাহলে ভ্যালুগুলো বসাই। ইটা পি এর জায়গায় ভ্যালু কত বসবে ভাইয়া? 1/6 = 1 - T2P এর মতন থাকুক, T1 এর মতন থাকুক। ঠিক আছে, তুমি T2P/T1 ছাড়া বাকি সব জানো, T2P/T1টাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে করো। এটা এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, 1/6 এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে জিনিসটা দাঁড়াবে কি? জিনিসটা দাঁড়াবে এরকম একটা রাশি, T2P/T1 = 1 - 1/6। 1 - 1/6 হিসাব করে ফেলো তো একবারে।
1 বিয়োগ 1/6, 6 বিয়োগ 1 ডিভাইড বাই 6 মানে আসবে কত 5/6। এই 1 বিয়োগ 1/6 কে একবারে কি আসে সেটা লিখে রাখলাম 5/6। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা পাচ্ছ এখান থেকে। আর কিছু করা যায়? আর কিছু করা যায় এই লাইনে? আর কিছু করা যায় না, আর কিছু করার সুযোগ নেই। আচ্ছা, এবার আসো কিউ ইঞ্জিনের বেলায়। কিউ ইঞ্জিনের বেলায় ফর্মুলা তো একটাই, তাই না? এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। এই ফর্মুলাই থাকবে। যেহেতু এটা কিউ ইঞ্জিন ভাইয়া, তাইলে আমি এটা এর জায়গায় কিউ দিয়ে দিই, এই জায়গায়ও কিউ দিয়ে দিই। এটা আর কিউ দেওয়া দরকার নেই, কারণ এটা দুই ইঞ্জিনের জন্য একই। ঠিক আছে, আচ্ছা এখন আমি আবারও ভ্যালুগুলো বসাই দিই। এটা কিউ এর ভ্যালু কত 1/3, এটা কিউ এর ভ্যালু কত 1/3, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি নিচে নিচে লিখলে বেটার, কারণ পাশে আমার কিছু জায়গা লাগবে। তো এটা কিউ এর ভ্যালু কত 1/3 ইজ ইকুয়াল টু, এটা কি আছে 1 বিয়োগ T2Q ডিভাইড বাই T1। আচ্ছা, T2Q ইজ ইকুয়াল টু একটা রাশি দেওয়া আছে না, এই যে এটা দেওয়া আছে কিনা, একটা সম্পর্ক দেওয়া আছে, এটা লিখে দিতে পারি। T2Q এর বদলে লিখে দিতে পারি, আমরা তাই লিখব T2P বিয়োগ কত 60, T2Q এর বদলে এই জিনিসটা লিখে দিলাম। ঠিক আছে, লিখে দিলাম। নিচে T1 ছিল, T1 থাকবে, নিচে T1 ছিল, T1 থাকবে। আচ্ছা, এখন তোমরা এই জিনিসটা তো লিখলা, তাই না? এখন এই জিনিসটারে বাম পাশে নিয়ে আসো সম্পূর্ণ। T2P বিয়োগ 60 ডিভাইডেড বাই T1, 1/3টা ডান পাশে চলে যাবে, 1 আসছিল ওই পাশে, বিয়োগ 1/3, 1 বিয়োগ 1/3 এটার একটু হিসাব করো, 1 বিয়োগ 1/3 এটার হিসাব করলে আসবে দেখবা 2/3 আসতেছে। ঠিক আছে, 3 লসাগু করলে 3 বিয়োগ 1/2, তাহলে এই T2P বিয়োগ 60 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু আসলো 2/3। দেখো এখান থেকে অনেক কিছু করা যায়। এই যে লাইনটা আছে, এই লাইনটাতে এই T1টা T2P এর সাথে একবার ভাগ করে 60 এর সাথে একবার ভাগ করে লিখতে পারি আমরা এরকম, T2P ডিভাইডেড বাই T1 বিয়োগ 60 ডিভাইডেড বাই T1 লেখা যায়। T2P এর সাথে T1, 60 এর সাথে T1 লিখে দিলাম। ঠিক আছে, ডান পাশে কি ছিল ভাইয়া? ডান পাশে ছিল 2/3, সেটার মতন থাকলো। এখন আমি T2B বাই T1 এটার ভ্যালু কিন্তু দেওয়া আছে অলরেডি, দেওয়া কত আছে 5/6, তো এটার জায়গায় 5/6 লিখে দিই। এর জায়গায় কি লিখে দিচ্ছি ভাইয়া 5/6, যেহেতু ছিল এই জিনিসটার জায়গায় 5/6 লিখে দিলাম। ঠিক আছে, এটার জায়গায় 5/6 লিখে দিলাম, লেখা শেষ। বিয়োগ আছে থাকুক 60/T1 থাকবে, ইজ ইকুয়াল টু কত আছে, ইজ ইকুয়াল টু 2/3 আছে। এখন দেখো ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 দিলে হবে? আর কিছু করা লাগে? ক্যালকুলেটরে এখন কিন্তু 1 সমীকরণ 51 দিলেই হয়ে যাবে, আর কিন্তু কিছু করার প্রয়োজন নাই। এখন ডিরেক্ট ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 দিয়ে দাও। মানে কি করবা এখন? ডিরেক্ট ভাই এই যে ক্যালকুলেটর নিলাম আমি, হ্যাঁ এখন আমি এইটা হিসাব করব, জাস্ট এটা হিসাব করব। হ্যাঁ, হিসাব করে একমাত্র আননোনকে আমার T1, একমাত্র আননোন T1টাকে বের করব। ঠিক আছে, T1টাকে একমাত্র আননোন হিসাবে বের করব। চলো করি। তাহলে আমরা কি লিখব 5/6 লিখে দিলাম, 5/6। ডান পাশে যে মাইনাস সাইন দিব, মাইনাস সাইন দিলাম, দিয়ে কত 60 ডিভাইডেড বাই T1, T1 নি তো আমার আননোন, ক্যালকুলেটর তো আর T1 লেখা যায় না, ক্যালকুলেটর লিখতে হয় কি x, আননোনকে x দিয়ে লেখে। আলফা ক্লিক করে এটা ক্লিক করলাম, x এ চলে আসছে। ঠিক আছে, আলফা ক্লিক করে এটা ক্লিক করছি, x এ চলে আসছে। তাহলে বাম পাশটা লেখা হয়েছে। এবার সমান সমান সাইন দেবো, কিভাবে দেয়? আলফা দিয়ে ক্যালক দিলে সমান সমান হয়ে যায়। তারপরে কি দিব 2/3 দিয়ে দিলাম, শিফট ক্যালক ইকুয়াল, শিফট ক্যালক ইকুয়াল দিলাম, কত আসছে 360, 360, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 360 কেলভিন। শেষ, এটাই তোমার কাছে জানতে চাইছিল। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমরা এই ম্যাথগুলো পারবো কিনা বুঝছো? একজন বলছো গুড কোয়েশ্চেন সাইদা আক্তার, এটা তো কার্নো ইঞ্জিন বলা ছিল না। আচ্ছা, আমি তোমাদের কি বলছি, যে কোনো ম্যাথ যদি এরকম হয় তুমি শিওর না কার্নো ইঞ্জিন কিনা, বাট অ্যাট দ্য সেম টাইম ওই ম্যাথে তাপমাত্রা ছাড়া আর কোনো ডাটা দেওয়া নাই, এরকম যদি হয় তাহলে আমি তোমাদেরকে বলবো ওই তাপ ইঞ্জিনকে জোর করে কার্নো ইঞ্জিন ধরবা, কারণ এটা ছাড়া উপায় নেই। কার্নো ইঞ্জিন তো এক ধরনের তাপ ইঞ্জিন, কথা তো ভুল না, কার্নো ইঞ্জিন এক ধরনের তাপ ইঞ্জিন, তাই না? যদি আর কোনো উপায়ান্তর না থাকে, কিউ এর ডাটাগুলো দেওয়া না থাকে, তাহলে তুমি তাপ ইঞ্জিনকে কার্নো ইঞ্জিন ধরে করে ফেলবা। আর যদি ম্যাথে তাপ ইঞ্জিন বলা থাকে, কিউ এর ডাটাও দেওয়া থাকে, টি এর ডাটাও দেওয়া থাকে, তাহলে চেষ্টা করবা কিউ দিয়ে বের করার জন্য, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার, ওকে,
ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটা পারবো। হ্যাঁ, এরপরে যাই, এরপরের ম্যাথটাতে, এটাতে যাই। সবাই এই ম্যাথটা তুলে ফেলো ফার্স্ট, সবাই এই ম্যাথটা ফার্স্ট তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো। একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎসে 6 এটিএম, আচ্ছা একটু টাইমার দিয়ে দিই। আচ্ছা ভাইয়া, কার্নোর ছাড়া কিউ দিলে করলে কি ভুল হবে? যদি এমন হয় কার্নো ইঞ্জিন না, কিউ দিয়ে রাখছে, কিউ দিয়েই ম্যাথটা করা যাইতো, তাহলে আমি বলবো ভুল হবে, তাহলে তোমাকে স্যাররা কাটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? কারণ অ্যান্সার তো মিলবে না। যদি কার্নো ইঞ্জিন না হয়, টি দিয়ে করলে যে অ্যান্সার, কিউ দিয়ে করলে অন্য অ্যান্সার আসবে। কার্নো ইঞ্জিন হলেই কেবল কিউ দিয়ে করলে যা অ্যান্সার, টি দিয়ে করলে একই না অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য কিন্তু আমাদের একটা প্ল্যানার রেডি হচ্ছে। আমি তোমাদের আগে ট্রেইলারে মনে হয় বলছিলাম, তোমরা খেয়াল করছো হয়তো, আমি আর অপূর্ব দাদা বলছিলাম যে তোমাদের একটা কি দিব, প্ল্যানার দিব, স্টাডি প্ল্যানার। 25 ব্যাচের স্টাডি প্ল্যানারটা রেডি হয়েছে, আমাকে বললো পরের দিনই রিলিজ দেওয়া যাবে, মানে আর 2 দিন পরেই রিলিজ দেওয়া যাবে। আজকে তো অফিস স্টার্ট ডে, আজকে রিভিউ করব আমরা, রিভিউ করে কালকে রিভিউ করব আমরা, আজকে শেষ অফিস ডে, রিভিউ করে দেন তোমাদের পরশুর মধ্যে ইনশাল্লাহ দিতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? প্ল্যানারটা যেদিন দিব আমি ক্লাসে এসে বুঝাই দিব প্ল্যানার কিভাবে ইউজ করবা না করবা সবকিছু। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তুলছ? কি বলছে প্রশ্নটাতে? বলছে একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎসে 6 এটিএম চাপে 500 লিটার আয়তনের 100 মোল গ্যাস রাখা আছে। মানে নর্মালি আমরা কি জানি, একটা ইঞ্জিন কিরকম, এই যে একটা ইঞ্জিন থাকে, এই যে এই রকম পিস্টন থাকে, রাইট? এই রকম কি থাকে, পিস্টন থাকে। এটার মধ্যে কি থাকে, কিছু পরিমাণের গ্যাস থাকে, রাইট? এটার মধ্যে কিছু পরিমাণের গ্যাস থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনটা তো একটা তাপ উৎসের উপরে রাখি, একটা তাপ গ্রাহকের উপরে রাখি, তাই না? স্যাররা বলছে তাপ উৎস হিসেবেই যেটা ব্যবহার করছো, তাপ উৎস হিসেবে যেটাকে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এইটাও গ্যাস দিয়ে তৈরি। এটা হচ্ছে সিস্টেম, সিস্টেমও গ্যাস, তাপ উৎস যেটা ব্যবহার করছি সেটাও গ্যাস। ঠিক আছে, তাপ উৎস হিসেবে যে গ্যাস ব্যবহার করছি এটার 6 এটিএম দেওয়া আছে চাপের মান, বড় করে দিই, 6 এটিএম দেওয়া আছে চাপের মান, 500 লিটার দিয়ে দিছে আয়তনের মান, আর 100 মোল দিয়ে দিছে কিসের মান, 100 মোল দিয়ে দিছে গ্যাসের পরিমাণের মান। ঠিক আছে, তাপ গ্রাহক হিসেবে, তাপ গ্রাহক হিসেবেও আরেকটা গ্যাসের কথা বলা আছে, তাপ গ্রাহক সেটাও একটা গ্যাস দিয়ে তৈরি, এই যে সংরক্ষিত হচ্ছে। আবার তাপগ্রাহকও আরেকটা গ্যাস দিয়ে তৈরি, 3 এটিএম চাপ, 500 লিটার আয়তন, 200 মোল গ্যাস। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা কি 3 এটিএম চাপ, 500 লিটার আয়তন আর 200 মোল গ্যাস। এটা কিন্তু তাপ উৎস, এটা তাপ গ্রাহক। অন্যান্য ম্যাথগুলোতে আমাকে স্যাররা সরাসরি তাপ উৎসের তাপমাত্রা দিত, আমরা জানি তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1, সরাসরি তাপ গ্রাহকের তাপমাত্রা দিত, তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। আমাদের এটা সরাসরি দেওয়া নাই, বাট এই ডাটাগুলো দেওয়া আছে। বলো তো এই ডাটাগুলো থেকে টি বের করা যায় কিনা, এই ডাটাগুলো থেকে টি বের করা যায় কিনা? যায়। আমরা সবাই পিভি ইজ ইকুয়াল টু এন আর টি এরকম একটা সূত্রের সাথে পরিচিত। এটা কি আদর্শ গ্যাস সূত্র, তাই না? আদর্শ গ্যাস সূত্র। তো এই যে আদর্শ গ্যাস সূত্র, আদর্শ গ্যাস সূত্র মাধ্যমে কিন্তু আমরা তাপ উৎসের তাপমাত্রা কত, তাপ গ্রাহকের তাপমাত্রা কত সেটা বের করে ফেলতে পারবো। তো চলো তাপ উৎসের ক্ষেত্রে তাপমাত্রা বের করে ফেলি। তাপ উৎসের তাপ উৎসের ক্ষেত্রে পি গুলার ভ্যালু কি, এটা ধরো তাপ উৎসের ক্ষেত্রে এটা P1 V1 T1। ঠিক আছে, তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু N1 আর T1। ঠিক আছে, তাপ উৎসের জন্য তুমি T1টা বের করে ফেলতে পারবা না, ইজিলি বের করে ফেলতে পারবা না। কত আসে দেখো তো, T1 ইজ ইকুয়াল টু কত আসে, T1 ইজ ইকুয়াল টু সব ও পাশে পাঠিয়ে দাও, তাহলে P1 V1 ডিভাইডেড বাই N1 আর, ক্লিয়ার? এরকম আসে। P1 কিন্তু কোনটা, এটা হচ্ছে P1টা, হ্যাঁ, V1 কোনটা, এটা হচ্ছে V1টা,
এন ওয়ান কোনটা, এন ওয়ান হচ্ছে এটা, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমাদের যেহেতু ফাইনালি দক্ষতা বের করতে হবে, এখানে একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। তুমি চাইলে পারো, তুমি চাইলে পি ভি আর এর ভ্যালু বসায় বের করতে পারো, তবে ওখানে ব্যবহার করার ক্ষেত্রে সাবধান। সব কিসে নিতে হবে? এসআই এককে নিতে হবে। সব কিসে নিতে হবে? এসআই এককে নিতে হবে। এটিএম বসাইতে পারবে না। 6 এটিএম কে প্যাসকেলে নিতে হবে। কিভাবে নেয়? 1 এটিএম ইজ ইকুয়াল টু 101325 প্যাসকেল। এভাবে 6 কে কি দিয়ে গুণ দিবা? 101325। 1 এটিএম হচ্ছে 101325 প্যাসকেল। নিলা। 500 লিটার, 500 বসাইতে পারবো না এখানে। 500 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 500 মিটার কিউব বসাইতে হবে। লিটারকে মিটার কিউবে কিভাবে নেয়? 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিয়ে। 500 ইন্টু 10 টু দি পাওয়ার -3 যদি করো তাহলে 500 লিটার হয়ে যাবে 500 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ওইটা বসাবা। N1 মোল ঠিক আছে, আর এর ভ্যালু 8.314 বসাইলে তুমি T1 এর ভ্যালু ক্যালভিনে পাবা। এভাবে করতে পারো, কিন্তু আমি একটু স্মার্ট ওয়েতে করতে চাই। আমি মান টান বসাবো না। আমি যেহেতু ফাইনালি দেখ, তোমার মাথাটা কাজ করবে এরকম যে আমার তো ফাইনালি কি বের করতে হবে? দক্ষতা। দক্ষতা বের করার সূত্র কি ভাইয়া? এটা ইজ ইকুয়াল টু 1 - T2/T1। আলটিমেটলি তো কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যাবে। T2/T1 এই রাশিটা বের করতে পারলেই তো কাজ শেষ, এটা কাটাকাটি চলে যাবে। তো আমি একক না চেঞ্জ করেও এই জিনিসটা করতে পারবো, কারণ আমি যদি ভাগ দিই তাহলে কাটাকাটি যাবে। যদি আমি ভাগ না দিই, ভ্যালু দিয়ে করতে চাই, T2 এর মান বের করবো, T1 এর মান বের করবো, তখন কিন্তু অবশ্যই অবশ্যই এসআই এককে নিতে হবে। অবশ্যই অবশ্যই এসআই এককে নিতে হবে। তাহলে দেখো আমার প্ল্যানটা কি? আমার প্ল্যানটা হচ্ছে তাপ উৎসের জন্য এইরকম একটা রাশি দাঁড় করাইছি না, একইভাবে তাপ গ্রাহকের জন্য, তাপ গ্রাহকের জন্য সেম ভাবে P2 V2 ইজ ইকুয়াল টু কত? N2 আর T2। এখান থেকে এটার জন্য সেম T2টাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে করে ফেলবো। তাহলে কি লেখা যায়? P2 V2 ডিভাইড বাই কি? N2 আর লিখলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি T2/T1 বের করব। আমি কি বের করব? T2/T1, কারণ আমার মাথায় খেলতেছে আমার T2/T1 ফাইনালি লাগবে। তো T2/T1 যদি করি তাহলে দেখো অনেকগুলো জিনিস কাটাকাটি যায়, তাই না? অনেকগুলো জিনিস কাটাকাটি যায়। কি কি কাটাকাটি যায়? অনেকগুলো জিনিস বলতে আর গুলা কাটাকাটি যায়। হ্যাঁ, তুমি যখন লিখবা সুন্দর করে লিখতে পারো এরকম আলাদা আলাদা করে। হ্যাঁ, এটা ভাগ এটা দিছো তো, তাহলে P2/P1 থাকবে। হ্যাঁ, ইনটু আর কি এটা ভাগ এটা দিছো তো, তাহলে V2/V1 থাকবে। আর কি থাকবে? N2 N1, তাহলে N1/N2 থাকবে। ঠিক আছে, আমি ভাগ দিয়ে দিছি জাস্ট। দেখো এখানেও আমি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করছি। এই জিনিসগুলো মানে ভাইয়ার থেকে কি শিখবা? মানে তোমরা তো এই ম্যাথটা সলিউশন দেখলে নিজেরাও পারতা, তাহলে আমার কাছে কেন পড়তে আসছো? আমার কাছে পড়তে আসার কারণ হচ্ছে আমার টেকনিকগুলো শেখে নাও, আমি ট্যাকটিক্সগুলো শিখে নাও, টেকনিক শেখো। আমি এই যে ভাগ দিই, ভাগ দেওয়ার মধ্যে একটা আর্ট আছে, একটা শিল্প আছে। সেটা কি? দেখো আমি এই যে ভাগ দিলাম না, আমি কিন্তু চিন্তা করছি অন্যভাবে। আমি কিন্তু দেখিনি কোনটা নিচে কোনটা উপরে, এসব না। আমি চিন্তা করছি এরকম ভাবে, দেখো টি এর সাথে এন এগুলোর রিলেশনশিপ কিরকম, টি এর সাথে এন বা এগুলোর রিলেশনশিপ কিরকম, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? আমি চিন্তা করি কেমনে? আমি চিন্তা করি এটা হচ্ছে টি, এটা হচ্ছে পি, এটা কি সম্পর্ক সম্পর্কিত বলো? টি এর সাথে পি কি সম্পর্ক সম্পর্কিত? দেখি, সবার বলতে হবে, সবাই কমেন্টে বলবা। সমানুপাতিক, অলরেডি বলে ফেলছো, সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক হইলে এখানে যদি T2/T1 লেখো, এখানে P2/P1 লিখবা। ক্লিয়ার? এখানে যদি T2/T1 লেখো, এখানে P2/P1 লিখবা। ক্লিয়ার? আচ্ছা, টি এর সাথে ভি এর রিলেশনশিপটা কেমন? টি এর সাথে ভি এর রিলেশনশিপটা কেমন বলো? সমানুপাতিক। তাহলে এখানে যদি T2/T1 লেখো, এখানে V2/V1 লিখবা, মানে একই জিনিসটা রিপিট হবে। T2/T1 এখানে এলো, V2/V1 এখানে, সমানুপাতিকের জন্য এইভাবে লেখা যায়। আবার টি এর সাথে এন এর রিলেশনশিপটা কেমন বলো? টি এর সাথে এন এর রিলেশনশিপটা কেমন বলো? ব্যস্তানুপাতিক। তাহলে এইখানে যদি T2/T1 লেখো, এটা উল্টা লিখবা। ব্যস্তানুপাতিক মানে উল্টাই দিবে। ব্যস্তানুপাতিক মানে যেটা এখানে উপর নিচে আছে সেখানে এটা এখানে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? উল্টে যাবে, শেষ। ভাগ দিয়ে দিলাম। এখন ভাগ দিয়ে দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এখানে ভ্যালুগুলো বসাই দাও। তো আমি ভ্যালুগুলো যদি বসাই দিই, ভ্যালুগুলো কিন্তু আমি এখন যখন বসাবো তখন কিন্তু আমার কি করতে হবে না, একক চেঞ্জ করতে হবে না। আমি যেই এককে আছে সেভাবেই বসাই দিতে পারবো। সেভাবে বসাই দিলে P2 এর জায়গায় ভ্যালু বসাবো কত? 3, P1 এর জায়গায় ভ্যালু বসাই দেবো কত? 6। কেমন? তারপরে V2 এর জায়গায় ভ্যালু বসাবো কত? V2 এর জায়গায় ভ্যালু বসাবো হচ্ছে 500। হ্যাঁ, V1 এর জায়গায় ভ্যালু 500, দুইটার ভ্যালুই 500, তাই না? এগুলো হচ্ছে P2 V2 N2। হ্যাঁ, তারপরে N1 এর জায়গায় ভ্যালু বসাবো কত? N1 এর জায়গায় ভ্যালু বসাবো কত? 100। N2 এর জায়গায় ভ্যালু বসাবো কত? 200। ঠিক আছে, এখন আমি কি করব? এখন আমি কাটাকাটি করে দেবো। তো এটা আসবে 2,
এটা পুরাটাই গন, এটা আসবে 2, তাহলে আসতেছে কি 1/2 1/2 1/4 আসবে, আসবে কি 1/4। T2/T1 আসলো কত 1/4, T2/T1 কত আসছে 1/4 আসছে। তো তোমার ম্যাথে লাগবে কাকে, তোমার এই ম্যাথে লাগবে কাকে, ইটাকে লাগবে। ইটা ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস T2/T1, 1 মাইনাস T2/T1 এর ভ্যালু মাত্রই বের করলা, কত আসছে মাত্র 1/4 আসছে। তাই এটা যদি বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 3/4, 3/4 মিন্স 0.75, 0.75 মিন্স 75%। শেষ। এই ম্যাথটা ভার্সিটিতে আসলেও পারবো না, ক্যালকুলেটর লাগে। এই ম্যাথটা কেন এভাবে করেছি জানো, এটা ভার্সিটিতেও আসতে পারে, ভার্সিটিতে তো ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর ছাড়া কেমনে করবা এভাবে। যদি তুমি এইখানেই মান টান বসাই দিতা তাহলে তোমার কিন্তু ক্যালকুলেটর লাগবেই, মাস্ট। কিন্তু এই ম্যাথটাই ভার্সিটিতে আসলো, আমরা পারবো কি না, পারবো। কোনো ক্যালকুলেটর ব্যবহার করছি, ব্যবহার ছাড়াই করছি, তাই না? তো ভার্সিটি স্টাইলেও এই সকল ম্যাথ করতে পারো। তাহলে এই ম্যাথের মাধ্যমে আমি তোমাদের এই ম্যাথটা শিখাই নেই, বরং ট্যাকটিক্স শিখাইছি, কিছু কিছু ট্যাকটিক্স শিখাইছি, কিভাবে ভাগ দিতে হয়, শৈল্পিকভাবে কিভাবে ভাগ দিতে হয়। 1 2 নাম্বার জিনিসটা শিখাইলাম, সেটা হচ্ছে যে আমাদের টেকনিক্যালি আগেই মান বসাই দিব না, দেখতে হবে এই মানটা কোথায় যে ব্যবহার হবে, মানে 2 স্টেপ আগে চিন্তা করতে হবে আর কি, মানে 2 স্টেপ পরে চিন্তা করতে হবে কি হচ্ছে। পরে আমি জানি অনুপাত লাগবে, অনুপাত লাগবে, তাহলে এখন আমি এককটা একটু চেঞ্জ করে লাভ আছে। P1 আমি মিটার কি ATM থেকে প্যাসকেলে নিব, V1 আমি মিটার কিউব থেকে লিটার থেকে মিটার কিউবে নিব, লাভ কি, পরে তো কাটাকাটি যাবে, তো আমি আর চেঞ্জ করিনি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এবার চলো সামনের দিকে আগাই। হ্যাঁ, এই ম্যাথটা পারবো। হ্যাঁ, আচ্ছা, এবার আসি এটা। সবাই এই প্রশ্নটা তুলে ফেলো, সবাই এই প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট। এটা বুয়েট স্ট্যান্ডার্ড প্রশ্ন, একটু আগেরটা ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, এটা বুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেন। একদম। সো ভি কিভাবে মিটারে নিয়ে যাব, ভি কিভাবে মিটারে নিয়ে যাচ্ছে, তোমাদের কয়েকটা জিনিস একটু বলে দিই। এগুলো তোমরা আদর্শ গ্যাসে পড়বা, তারপর একটু লিখে রাখো, মানে এককগুলা নিয়ে আমি বুঝতে পারছি অনেকেই আদর্শ গ্যাস পড়ো নাই, তো সেই জন্য প্যারা লাগতেছে, আমি বলে দিই। হ্যাঁ, চাপের একক কি কি আছে, চাপের একক আছে এটিএম আছে, তারপরে প্যাসকেল আছে, দেন হচ্ছে কি আছে মিলিমিটার এইচজি, সেন্টিমিটার এইচজি, এরকম আছে। হ্যাঁ, তো প্রথমে আসি এটিএম কে তুমি যখন প্যাসকেলে নিবা কত 101.325 প্যাসকেল, 1 এটিএম হচ্ছে 101.325 প্যাসকেল। হ্যাঁ, আচ্ছা গেল। আবার 1 এটিএম সমান সমান কত মিলিমিটার এইচজি, 76 সেন্টিমিটার মিলিমিটার, 76 সেন্টিমিটার এইচজি। ঠিক আছে, এটা আবার কত 760 মিলিমিটার এইচজি। ঠিক আছে, ক্লিয়ার? তোমাকে যদি স্যাররা বলে, একটা এক্সাম্পল দিয়ে দিই। হ্যাঁ, তোমাকে যদি স্যাররা বলে 500 মিলিমিটার ইজি থেকে ধরো তোমার প্যাসকেলে নিতে হইলো, পারবা না? পারবে কিনা? তুমি এইভাবে করো, 760 মিলিমিটার এজিতে হয় 101.325 প্যাসকেল, তাহলে 1 মিলিমিটার এজিতে কত প্যাসকেল, 500 মিলিমিটারে কত প্যাসকেল, এভাবে করে ফেলবে, এটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো আয়তন। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে এটাতে নেওয়া, প্যাসকেল হচ্ছে এসআই একক। হ্যাঁ, প্যাসকেল হচ্ছে এসআই একক। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা আয়তন, আয়তনটাতে আসি। আয়তনের একক কি কি হইতে পারে, লিটার হইতে পারে। লিটারকে যদি মিটার কিউবে নিতে চাও তাহলে কি লিখবা, 10⁻³ মিটার কিউব। আয়তনের একক আর কি কি হইতে পারে, আয়তনের একক হইতে পারে সিসি, সিসি আর সেন্টিমিটার কিউব একই কথা। সেন্টিমিটার কিউবকে মিলিলিটারও লেখা যায়, 1 সেন্টিমিটার কিউব 1 মিলিলিটারও একই কথা। এটাকে যদি তুমি মিটার কিউবে নিতে চাও কি দিয়ে গুণ দিবা, 10⁻6 দিয়ে গুণ দিবা, 10⁻6 মিটার কিউব। ঠিক আছে, আচ্ছা। আর যদি তোমার সিসি থেকে লিটার, লিটার থেকে সিসিতে আসতে চাই, তাহলে মাথায় রেখে দিও 1 লিটার সমান সমান কত সিসি, 1000 সিসি বা 1000 মিলিলিটার, তো আমরা জানি। ঠিক আছে, সো এই কনভার্সনগুলো করে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই দুইটা মাথায় রাখলেই হবে, আর টি এর গুলো তো শিখাইছি, তাপমাত্রার ব্যাপারগুলো। আচ্ছা চলো আমরা এই প্রশ্নটাতে চলে যাই। সবাই এই প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট, সবাই এই প্রশ্নটা ফার্স্ট তুলে ফেলো, বুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেনটা।
কি বলছে, একটি কার্নো ইঞ্জিনের কার্যকরী গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের অনুপাত 1:3 হলে এর দক্ষতা নির্ণয় করো। একটি কার্নো ইঞ্জিনের কার্যকরী গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের অনুপাত 1:3 হলে এর দক্ষতা নির্ণয় করতে বলছে। তো দেখো কি দেওয়া আছে, রুদ্ধতাপীয় প্রসারণের অনুপাত। এই জিনিসটা যারা কার্নো ইঞ্জিন কার্নো চক্র সম্বন্ধে ভালো ধারণা রাখে তারাই এই প্রশ্নটা করতে পারবে। দেখো তোমাদেরকে সবাইকে শিখাইছিলাম গত ক্লাসে কষ্ট করে পি বনাম ভি গ্রাফ কার্নো চক্রের বেলায় শিখাইছি। গ্রাফটা কেমন ছিল মনে করে দেখো, এরকম একটা লাইন ছিল, হ্যাঁ এরকম একটা লাইন ছিল, হ্যাঁ এরকম একটা লাইন ছিল, এন্ড দেন এরকম একটা লাইন ছিল, ঠিক আছে? তাহলে এই যে এখানে কোনটা রুদ্ধতাপীয় লাইন বলো? এটা সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তোমাদের কিন্তু প্রত্যেকটা পয়েন্টের মাথা রাখতে হবে এটা কি P1 ছিল, V1 ছিল, কি ছিল T1 ছিল। এটা কি ছিল ভাইয়া? P2 ছিল, V2 ছিল, কি ছিল T1 ছিল না T2 ছিল? দেখি বলো দেখি। এই পয়েন্টের স্থানাঙ্ক কি ছিল? P2 V2, T2 ছিল না T1 ছিল? T1 ছিল, কারণ প্রথম ধাপটা ছিল সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয় না, আগেও তাপমাত্রা পরে তাপমাত্রা সেম। এই পয়েন্টের স্থানাঙ্ক কি ছিল? P3 V3, তাপমাত্রা চেঞ্জ হবে হয়ে যাবে T2। এই পয়েন্টের স্থানাঙ্ক কি? P4 V4, তাপমাত্রা আগের মতনই থাকবে, T2 থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাকে কোন ধাপটাতে আলোকপাত করতে বলছে স্যাররা? রুদ্ধতাপীয় প্রসারণ, মানে এই ধাপটা। তোমার কাজ হচ্ছে কোন ধাপটা নিয়ে? এই ধাপটা নিয়ে, ঠিক আছে? এই ধাপটার দিকে তাকাও। এই ধাপটায় প্রসারণের অনুপাত দেওয়া আছে, এই ধাপটায় প্রসারণের অনুপাত দেওয়া আছে। দ্যাট মিন্স তোমার কাছে কি দেওয়া আছে? V2:V3 দেওয়া আছে, V2:V3 দেওয়া আছে। V2:V3 কত দেওয়া আছে? V2:V3 দেওয়া আছে 1:3, 1:3 দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, V2:V3 কে আমরা কি বলতে পারি? V2/V3 বলতে পারি। V2/V3 কত? 1/3। V2/V3 কত? 1/3, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা দিয়ে তোমার কাছে স্যাররা জানতে চাইছে যে এই ইঞ্জিনের দক্ষতা কত। তোমরা সবাই জানো দক্ষতার সূত্র কি? দক্ষতার সূত্র হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 1 - T2/T1, রাইট? এটা সবাই জানো। এখন T2/T1 লাগবে। তোমার তো T2 T1 নেওয়া নাই, V2/V3 দেওয়া আছে, কিন্তু বের করা কি যায়? যায়। কিভাবে যায়? এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আছে, আমরা সবাই জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা আর আয়তনের মধ্যে একটা রিলেশনশিপ আছে, তাই না? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা আর আয়তনের মধ্যে রিলেশনশিপটা কিরকম? T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার মাইনাস T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাই না? তো ওইটাই ব্যবহার করব। আদি তাপমাত্রা আদি আয়তন টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু শেষ তাপমাত্রা শেষ আয়তন টু দি পাওয়ার গামা মাইনাস 1। তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে আদি তাপমাত্রা কে? এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আদি তাপমাত্রা কে? এই বিন্দুর তাপমাত্রা, এটা আদি বিন্দু, তাই না? এটা হচ্ছে আদি তাপমাত্রা, এটা হচ্ছে কি আদি তাপমাত্রা, এটা আদি বিন্দু, এটা আদি তাপমাত্রা। আদি আয়তন কে? এটা। তাহলে আমি লিখে ফেলি T1 V2 আদি তাপমাত্রা আদি আয়তন টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু শেষ তাপমাত্রা শেষ আয়তন, শেষ তাপমাত্রা কে? T2, শেষ আয়তন কে? V3। তাহলে ইজ ইকুয়াল টু শেষ তাপমাত্রা শেষ আয়তন টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখন এই যে লাইনটা আছে, এই লাইনের মধ্যে তুমি ভি গুলাকে এক পাশে নাও, টি গুলাকে আরেক পাশে নাও, হ্যাঁ? তাই তুমি দেখো এই পাশে যদি T2/T1 লেখো, এই T2 T1টা এ পাশে গেছে, T2 এ পাশে ছিল অলরেডি, T1টা এ পাশে গেছে, কিন্তু লিখছি বাম পাশে, কিন্তু জিনিসটা গেছে এ পাশে। আবার এখানে V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ছিল, এটা এভাবে লেখা যায় V2/V3 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 লেখা যায়, লেখা যায়, লেখা যায়, রাইট? তাহলে আমি কি করলাম? আমি ভাইয়া T2/T1 এক পাশে নিছি, T1টা এ পাশে নিছি, V2/V3টাকে আমি এ পাশে আনছি, ঠিক আছে? লিখছি ডানে বামে, কিন্তু জিনিসটা এটাই করছে, ঠিক আছে? ওকে, এখন আমার এই ডান পাশের ভ্যালুটা কি দেওয়া আছে না? বাম পাশে T2/T1 আছে, থাকুক। ডান পাশে এই V2/V3 এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে? V2/V3 এর ভ্যালু 1/3, 1/3 হোল টু দি পাওয়ার কত? গামা মাইনাস 1, ঠিক আছে? ক্লিয়ার? হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। দেখো এখানে গামা এর ভ্যালু দেওয়া আছে 1.44, তাহলে 1.44 বিয়োগ 1, তাহলে দেখো তোমার কাছে কিন্তু আরামসে T2/T1 চলে আসছে, চলে আসছে কিনা? T2/T1 দেখো কত আসছে,
দেখো কত আসছে, T2/T1 কত আসছে দেখো। কত আসছে 0.6166, মানে 0.617 বলা যায়, 0.617 এটা আসছে। তাহলে তোমার ইটা লাগবে, রাইট? তোমার কাকে লাগবে? ইটাকে লাগবে। তো ইটার ফর্মুলা তো জানোই, ইটা ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস T2/T1। তো তোমার T2/T1 যেটা মিসিং ছিল সেটা তুমি পেয়ে গেছো। তাহলে 1 মাইনাস 0.617। তো 1 মাইনাস 0.617 এ কত আসে দেখো, 1 মাইনাস 0.617 এ কত আসছে, 0.383। এটাকে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজে নাও, এটাকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্টেজে নিলে কত আসে, 38.3%। 38.3%। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে বোঝা গেল গ্রাফ সম্বন্ধে নলেজ ভালো লাগবে, ভালো নলেজ লাগবে কার্নোচক্রের গ্রাফ সম্বন্ধে, কোথায় কি স্থানাঙ্ক আছে, কোন প্রক্রিয়াটা কি, কোন লাইনটা কি, সেই জিনিসগুলো নিজের জানা থাকতো। ঠিক আছে? বোঝা গেছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এটার রুদ্ধতাপে প্রসারণ লিখে রাখি, কারণ রুদ্ধতাপে তো আরেকটা প্রক্রিয়া আছে, আমরা কোনটা নিয়ে কাজ করছি, রুদ্ধতাপে প্রসারণটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, আচ্ছা এবার চলো সামনের প্রশ্নে যাই। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের বেলায় বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল, এটা আমাদের বেলায় বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল। সবাই প্রশ্নটা তুলে ফেলবা ফার্স্ট, সবাই প্রশ্নটা ফার্স্ট তুলে ফেলবা। আচ্ছা ভাইয়া P2 আর P1 এর রেশিও হইতো না? হ্যাঁ হইতো, বাট P2 P1 তো দেওয়া নাই, যেটা দেওয়া আছে, যেটা দরকার এদের মধ্যেই তো রিলেশনশিপ দাঁড় করাবো, তাই না? আমার দরকার টি, আমার দেওয়া আছে ভি, তাহলে টি আর ভি এর মধ্যে রিলেশনশিপ দাঁড় করাইছে। বলছো ভাইয়া প্র্যাকটিস শিটে না পারলে কি আমার ঘাটতি আছে ওই অধ্যায়? না না, প্র্যাকটিস শিটে আমরা ইচ্ছা করি কিছু কঠিন প্রশ্ন সেট করছি, যেন তোমাদের মানে মাথাটা একটু নাচানাচি করে, মানে ভালো চিন্তা ভাবনা করতে শেখো, দ্যাটস ওয়াই। কিন্তু ক্লাসের ম্যাথগুলো করতে পারলেই এই চ্যাপ্টারের ইনফ্যাক্ট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সব কিছুই কাভার হয়ে যায়, ক্লাসের ম্যাথগুলো যদি বুঝে করো। ক্লাসে যেগুলো পড়াচ্ছি সেগুলো লেখা হলে বলিও। লেখা হলে বলবা, লেখা হলে বলবা। লিখছো? ওকে, দেখো কি বলছে এখানে, বলছে কোন কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 60%। ভালো কথা, এটা দেওয়া আছে, হ্যাঁ 60%। দিয়ে বলছে ইঞ্জিনটির তাপগ্রাহকের তাপমাত্রা যদি 200°C কমানো হয়, ইঞ্জিনটার তাপগ্রাহকের তাপমাত্রা 200°C যদি কমানো হয়, তবে প্রদত্ত ইঞ্জিনটি এর মধ্যে প্রদত্ত তাপ শক্তির 3/4 অংশ কাজে রূপান্তর করে। ইঞ্জিনটার তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো জিনিসটা, প্রশ্নটাকে ভালো করে বোঝো, প্রশ্নটাকে ভালো করে বোঝো। একটা ইঞ্জিন, ঠিক আছে, এই ইঞ্জিনটার প্রাথমিক অবস্থায়, হ্যাঁ প্রাথমিক অবস্থায় লিখি, প্রাথমিক অবস্থায় তার তাপ উৎসের তাপমাত্রা কত ছিল, T1। হ্যাঁ, তার তাপগ্রাহকের তাপমাত্রা কত ছিল, T2। নিচে নিচে লিখি, ওয়েট। প্রাথমিক অবস্থায় তার তাপ উৎসের তাপমাত্রা ছিল T1, তাপ গ্রাহকের তাপমাত্রা ছিল T2। প্রাথমিক অবস্থায় তার ইটা যেটা ছিল, সেই ইটা ছিল কত, 60%। ঠিক আছে, রাইট? এটা দেওয়া আছে। দিয়ে কি জানতে চাইছে তোমার কাছে, আরেকটা জিনিসও দেওয়া আছে, শুধু এটা না, আর সাথে আরেকটা জিনিসও দেওয়া আছে। সেই আরেকটা জিনিস হলো শেষ অবস্থায় তার তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করছি,
তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করছি বলা আছে প্রশ্নে? তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করছে কিনা? কিচ্ছু বলা নাই, জাস্ট তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করার কথা বলা আছে। তাহলে তাপ উৎসের তাপমাত্রা আগের মতন T1ই থাকবে। হ্যাঁ, তাপ গ্রাহকের তাপমাত্রা যেটা, তাপ গ্রাহকের তাপমাত্রা এখন আর কত থাকবে না, T2 থাকবে না, এখন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কত আসবে ভাইয়া? T2 বিয়োগ কত কমাইছি? T2 বিয়োগ 200 লিখে দিব। ঠিক আছে, একটা জিনিস এখানে খুবই কেয়ারফুল, বেশিরভাগ স্টুডেন্ট যারা ভুল করছে এই ম্যাথটা, কিসের কারণে ভুল করে জানো? 200 ডিগ্রি সেলসিয়াস কমানো কত কেলভিন কমানোর সমান বলো? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানো কত কেলভিন তাপমাত্রা কমানোর সমান? এই যে একজন বলে ফেলছে অলরেডি 473। যারা 200 বছর তারা কারেক্ট, 473 ভুল। আমি তোমাদের কি শিখাইলাম? শিখাইছি না এই সকল জিনিসগুলো শিখাইছেন নাকি ভুলে গেছো সব? এই যে এগুলো পড়াইছিলাম কিনা, ডেল ডিগ্রি সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কত? ডেল কেলভিন ডিভাইডেড বাই 5, তাই না? পড়াইছি কিনা? তাহলে যাহাই ডিগ্রি সেলসিয়াসের তাপের পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন, তাহাই কেলভিনের তাপমাত্রা পরিবর্তন। ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পরিবর্তন যদি 200 হয়, কেলভিনের তাপমাত্রা পরিবর্তন কত? 200, তাই না? সো এই জিনিসগুলা ভুললে হবে না। এখানে তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসেও 200, কেলভিনেও 200, কারণ তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যত, কেলভিনেও তত। ঠিক আছে, তাপমাত্রার মান ডিগ্রি সেলসিয়াসে যত, কেলভিনে তত না, বাট তাপমাত্রার পরিবর্তনের মান ডিগ্রি সেলসিয়াসে যত, কেলভিনে তত। তাহলে এটা তাপ উৎসের তাপমাত্রা শেষ অবস্থায়, এটা তাপ গ্রাহকের তাপমাত্রা শেষ অবস্থায়। আর ইটা শেষ অবস্থার ইটা কত? শেষ অবস্থার ইটাটা কত? এটাকে ইটা প্রাইম ধরো বললাম, এটা কত? খেয়াল করো তো, এখানে যে ডাটাটা দেওয়া আছে, প্রদত্ত তাপশক্তি শেষ অবস্থায় প্রদত্ত তাপশক্তির 3/4 অংশ কাজে রূপান্তর করে। এটা কিসের কিসের রেশিও বলো? এই যে লেখাটা, এটা কিসের রেশিও বলো? প্রদত্ত তাপশক্তিকে আমরা Q1 বলি। আমরা যে তাপশক্তিটা প্রদত্ত মিন্স আমরা যে তাপশক্তিটা দিই সেটা ইঞ্জিনের ক্ষেত্রে কি গৃহীত না? ইঞ্জিনের জন্য তো গৃহীত তাপটা, তাই না? আমরা যেটা দিব ইঞ্জিন সেটা গ্রহণ করবে। তাহলে Q1 দেওয়া, Q1 এর 3/4 অংশ ইজ ইকুয়াল টু কাজ, তাই না? কাজ মিন্স কি? W। কাজ মিন্স কি? W। এটাই তো দেওয়া। এই লাইনটার মিনিং কি? এটাই না? প্রদত্ত তাপশক্তি মানে Q1 এর 3/4 অংশ ইজ ইকুয়াল টু কি? কাজ। তাহলে দেওয়া আছে কি তোমার কাছে? W ইজ ইকুয়াল টু, এর মানে কি? গুণ, ছোটবেলায় পড়ছো এগুলা। এর মানে কি? গুণ। তাহলে W ইজ ইকুয়াল টু কত? 3Q/R দেওয়া। W ইজ ইকুয়াল টু 3Q1/4 দেওয়া, তাই না? 3Q1/4 দেওয়া। তাহলে এর মানে কিন্তু গুণ, এটা মাথায় রাখিও। এর কথাটার মিনিং হচ্ছে গুণ, ঠিক আছে? তাহলে Q1 × 3/4 ইজ ইকুয়াল টু W। তাহলে W ইজ ইকুয়াল টু এটা দাও। দেখো তো এই জায়গা থেকে কি এইটা লেখা যায়? লেখা যায় কিনা? এটা লেখা যায়। W/Q1 ইজ ইকুয়াল টু 3/4 লেখা যায়। W/Q1 চেনা চেনা লাগে, কোথায় দেখছো এটাকে? W/Q1 কি? কর্মদক্ষতার ফর্মুলা ছিল না? ইটা ইজ ইকুয়াল টু W/Q1। তার মানে এই যে W/Q1 এই রাশিটা আর কেউ না, বরং এই রাশিটাই কে? এই রাশিটাই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের ইটা। দ্বিতীয় ক্ষেত্রে ইটাটাকে আমরা কি বলি? ইটা প্রাইম বলি, তাই না? দ্বিতীয় ক্ষেত্রে মানে শেষ ক্ষেত্রে আমরা প্রদত্ত তাপশক্তির 3/4 অংশকে কাজে রূপান্তর হতে দেখি। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে Q1 এর 3/4 ইজ ইকুয়াল টু W, তাই না? Q1 এর 3/4 অংশ ইজ ইকুয়াল টু W। এর মানে গুণ, তাহলে Q1 × 3/4 ইজ ইকুয়াল টু W। W/Q1 ইজ ইকুয়াল টু তাহলে কত দেওয়া আছে? 3/4। W/Q1 আসলে কে? কর্মদক্ষতা। যেহেতু এটা শেষ অবস্থায় কর্মদক্ষতা, তাই এটাকে আমরা ইটা প্রাইম বলছি। তাহলে ইটা প্রাইমের ভ্যালু কিন্তু তোমার কাছে দেওয়া কত? 3/4। এটা হচ্ছে কর্মদক্ষতাই দিছে, একটু ভাষাটা ঘুরাই দিছে। ঠিক আছে, জিনিস একই, কর্মদক্ষতা, কিন্তু ভাষাটা একটু ঘুরাই দিছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমার কাছে দেয়া আছে, ভালো কথা। এখন প্রাথমিক অবস্থায় আসো, তাহলে এই ডাটাগুলো দেওয়া, আমরা এই জিনিসটা দেখলাম। আমার ম্যাথে চাইছে কি? T1 আর T2 এর ভ্যালু কত? আমার ম্যাথে ফাইনালি চাইছে কি? তাপ উৎস আর তাপ গ্রাহকের তাপমাত্রার মান কত? এই জিনিসটা চাইছে। তা দেখো এটার ক্ষেত্রে যদি ফর্মুলা লেখো, ফর্মুলা ইজ ইকুয়াল টু কি লিখবা? ইটা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 - T2/T1 লিখতে পারি। ইটার জায়গায় ভ্যালু বসাই দাও। 60% মানে কি? 0.6 ইজ ইকুয়াল টু 1 - T2/T1 এর তো আর ভ্যালু নাই, T2/T1 এর মতন থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু ভিন্ন স্টাইলে করি, রাইট? এটা একটু ভিন্ন স্টাইলে করি। তাহলে T2/T1টার এক পাশে আনো, এপাশে কি? 1 - 0.6, রাইট? 1 - 0.6 মানে কি? 0.4 লেখা যায়, 0.4 লেখা যায়।
তাহলে এখান থেকে দেখো তো এই জিনিসটা লিখতে পারি কিনা আমরা, T2 is equal to 0.4 T1, তো E2 minus 0.4 T1 is equal to 0। দেখো তো লেখাটা ভুল লিখছি কিনা সঠিক লিখছি ভাইয়া, এই লেখাটা ঠিক আছে কিনা দেখো, লাস্টের লাইনটা ঠিক আছে কিনা। T1টা ওপাশে গেছে গুণ আকারে, আবার বাম পাশে নিয়ে আসছি বিয়োগ আকারে, গেছিল গুণ আকারে, বাম পাশে যখন নিয়ে আসছি বিয়োগ আকারে নিয়ে আসছি। T2 minus 0.4 T1 is equal to, কেন এভাবে লিখলেন ভাইয়া? কারণ আমি ক্যালকুলেটর সমাধান করতে চাই, আমি ক্যালকুলেটর সমাধান করতে চাই 2 সমীকরণ 2 আননোন ফরম্যাটে। আমি একদম বুয়েট এক্সামে যেভাবে করছিলাম সেভাবেই তোমাদের করাচ্ছি, আমি বুয়েট এক্সামে ঠিক এভাবে করছিলাম আর কেমেন্টে, ঠিক আছে। এবার আসো শেষ অবস্থায়, শেষ অবস্থার জন্য তুমি যখন লিখবা ফর্মুলাটা লিখো, ফর্মুলাটা কি, ইটা প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এখন তো আর T2 বসাবা না, এখন তোমার তাপগ্রাহকের তাপমাত্রাটাই কত, তাপগ্রাহকের তাপমাত্রাটা এখন কত ভাইয়া, T2 বিয়োগ 200 না, এখন তোমার তাপগ্রাহকের তাপমাত্রা কিন্তু T2 বিয়োগ 200 ভাইয়া, ঠিক আছে। আর T1 এর মতন থাকবে। তো ইটা প্রাইমের জায়গায় ভ্যালু বসাই দাও, ইটা প্রাইমের ভ্যালু কত, ইটা প্রাইমের ভ্যালু হচ্ছে 3/4 বা 0.75 যেটাই বলো তোমাদের ইচ্ছা, ইজ ইকুয়াল টু কি আছে 1 মাইনাস T2 বিয়োগ 200 ডিভাইডেড বাই T1, ঠিক আছে। এখন আমি এইটাকেও পক্ষান্তর করি, পক্ষান্তর করলে কি লিখবো, T2 বিয়োগ 200 ডিভাইডেড বাই T1 লিখবো। 3/4 ওপাশে চলে গেলে 1 মাইনাস 3/4, 1 মাইনাস 3/4, এটা হয়ে যাবে কত, 1 মাইনাস 0.75, তো 0.25 আসবে, 0.25 আসবে। তাহলে একইভাবে এখানে তুমি যদি লেখো, এখানে তুমি যদি লেখো তাহলে কি আসবে, T2 বিয়োগ 200 এখানে আছে, T1টা ওপাশে গুণাকারে যাবে, T1টা ওপাশে গুণাকারে যাবে, গুণাকারে গেলে কত 0.25 T1। এখন তুমি T2 T1 কে একত্রে নিয়ে আসো, T2 T1 কে একটু একত্রে লিখো, তাহলে T2 আছে 0.25 T1 এ পাশে আসবে, আর 200 ওপাশে যাবে, 200 ওপাশে যাবে, তাহলে এই রকম একটা লাইন আসে। এটা তোমার 2 নাম্বার সমীকরণ। ক্যালকুলেটরে এই দুইটা সমাধান করো, ক্যালকুলেটরে এই দুইটা সমাধান করো, তাহলেই তোমার ম্যাথ শেষ। হ্যাঁ, ক্যালকুলেটরে সমাধান করে বা শুধু সমাধান করে লিখলেই হবে, দুইটা সমীকরণ দুইটা আননোন সমাধান করলেই হয়ে যাবে, ঠিক আছে। সমাধান কিভাবে করে সেটাও দেখাই দিচ্ছি দ্রুত করে। ক্যালকুলেটর নিলাম, আমি সমাধান করব কোন দুইটা, সমাধান করব হচ্ছে এই ইকুয়েশন আর ওই ইকুয়েশন, দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন সমাধান করব। তাহলে চলো করি, মোডে যাব। 5-এ কি আছে, ইকুয়েন গেলাম, প্রথমটা হচ্ছে আমার 2 সমীকরণ 2 আননোন সমাধান গেলাম, এই সম্পর্কটা লিখবো, সহগগুলা দিয়ে দিই আগে। T2 এর সহগ কত 1, T1 এর সহগ কত 0.4 মাইনাস 0.4, রাইট, মাইনাস 0.4, T2 এর সহগ 1, T1 এর সহগ মাইনাস 0.4 ইজ ইকুয়াল টু সমান সমানের পরের পরটা কত 0 আছে, 0 থাকবে। তাহলে এই লেখাটা ডান। এবার আসি দ্বিতীয় সমীকরণটা লিখবো। দ্বিতীয় সমীকরণে T2 এর সহগ কত 1, হ্যাঁ, T1 এর সহগ কত, T1 এর সহগ মাইনাস 0.25, রাইট, মাইনাস 0.25 দিয়ে দিলাম। সমান সমানের ওপাশের পরটা কত, সমান সমানের ওপাশের পরটা হচ্ছে 200 দিয়ে দিলাম, দিয়ে দেওয়া শেষ, সমান সমান ক্লিক করব, চলে আসছে x, x মিন্স কি প্রথম চলকটা তোমার এই সমীকরণ দুটায় প্রথম চলক কে T2, তাই T2 এর ভ্যালু আসছে কত, আসছে 533.33। আবার সমান সমান দাও, তাহলে y পেয়ে গেল, y কি তোমার এই সমীকরণের দ্বিতীয় চলকটা, দ্বিতীয় চলককে T1, তাহলে 533.33 আর 1333.33, এই দুইটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যান্সার, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এই ম্যাথটা করতে পারবো, ওকে, ঠিক আছে, লিখা হলে বলিও, লিখা হলে বলবা, লিখা হলে বলবা, ওকে। তাহলে এই ম্যাথটায় বোঝার বিষয় হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করছে এই জায়গায়, সাবধান, এই জায়গাটায় ভুল করে বেশিরভাগ। 200 ডিগ্রি সেলসিয়াস কমানো আর 200 কেলভিন কমানো একই কথা। অনেকে এটা T2 মাইনাস 473 করছে, তারাই ভুল। T2 মাইনাস 200 হবে, কারণ 200 ডিগ্রি সেলসিয়াস কমানো আর 200 কেলভিন কমানো সেম কথা, ঠিক আছে। আর
আরেকটা ভাষাগত প্যাচ হচ্ছে এই লাইনটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কর্মদক্ষতা দেওয়া, কিন্তু সরাসরি বলে নাই কর্মদক্ষতা, কিন্তু আসলে এটা কর্মদক্ষতা। পরবর্তীতে আমরা দেখলাম না যে প্রদত্ত তাপশক্তি 3/4 অংশ কাজে রূপান্তর হয়। প্রদত্ত তাপশক্তি মানে কি? Q1। Q1 এর 3/4 অংশ ইজ ইকুয়াল টু কাজ, মানে Q1 ইন্টু 3/4 ইজ ইকুয়াল টু W। তাহলে W/Q1 এক পাশে করো, W/Q1 ইজ ইকুয়াল টু তাহলে কত? 3/4। W/Q1 আর ইটা তো সেম কথা, তাহলে শেষ অবস্থার ইটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 3/4 দেওয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে T1 T2 ইটা জানো, এখানেও T1 T2 ইটা জানো, এখানেও সূত্র বসাইলা। এখানে 1 সমীকরণ 2 আননোন, এখানেও 1 সমীকরণ 2 আননোন, তাহলে টোটালে দাঁড়াইলো 2টা সমীকরণ 2টা আননোন। ক্যালকুলেটর সমাধান করো, শেষ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা করতে পারবো। আচ্ছা, সবাই এটা তুলে ফেলো ফাস্ট, সবাই এটা ফাস্ট তুলে ফেলো, ফাস্ট তুলে ফেলো এটা। সামিয়া বিনতে ইকবাল বলছো, ভাইয়া স্থিরতরিত এর আর্কাইভে আপনার কিংবা অপূর্ব দাদার ক্লাসগুলো দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, অপূর্ব দাদাই দিবেন, অপূর্ব দাদার যেহেতু এটা পার্ট, অ্যান্ড অপূর্ব দাদা এটা শ্যুট করা নেই, আগে উনি অনলাইনে নেন নেই আর কি, এটা এর জন্য এটা রেডি করতে একটু টাইম লাগতেছে। ঠিক আছে, রেডি করলে দিয়ে দিবে। সবাই লিখা হলে বলবা, সবাই লিখা হলে বলবা। টিল দেন তোমরা যেটা করতে পারো, যদি লাগে একান্ত, আমার ইউটিউবের প্লেলিস্ট অংশে যাবা, প্লেলিস্ট অংশে যে সবগুলা চ্যাপ্টারের উপরই ফ্রি ভিডিওজ আছে, তো ফ্রি প্লেলিস্টটা দেখে ফেললে তোমার কলেজের পরীক্ষার কাজটা করে ফেলতে পারবা। ঠিক আছে, সবাই লিখা হলে ডান বলিও, এটা লিখা হলে ডান বলবা। কি বলছে? 527 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি উৎস থেকে তাপ নিয়ে একটি কার্নো ইঞ্জিনকে চালানো হচ্ছে। পরিবেশের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত? তাহলে এটা দেওয়া আছে কি তোমার? T1। হ্যাঁ, তাই T1 দেওয়া আছে 527 ডিগ্রি সেলসিয়াস। 527 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে নাও, 527 যোগ 273, 527 যোগ 273 আসবে কত? 800 ক্যালভিন। ঠিক আছে, আচ্ছা, চালানো হচ্ছে। পরিবেশের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস হলে, পরিবেশের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। দেখো, আমার এখানে তাপগ্রাহকের তাপমাত্রা বলছে, বলে নেই, পরিবেশের তাপমাত্রা বলছে। তার মানে তাপ উৎস হিসেবে আমরা একটা 527 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা জিনিস ব্যবহার করতেছি, বা তাপগ্রাহক হিসেবে পরিবেশের তাপমাত্রা বলছে, তার মানে পরিবেশকেই ইউজ করতেছে। মানে আমরা অন্য ক্ষেত্রে কি করতাম? ইঞ্জিনটাকে নিয়ে তাপ গ্রাহকের উপরে বসাইতাম, তাপ গ্রাহক তাকে তাপ শুষে নিত। এখন কোনো জায়গায় বসাবো না, রাইখে দিব। রাইখে দিলেও তো পরিবেশ তার থেকে তাপ নিতে থাকবে না, মানে পরিবেশটাই তাপ গ্রাহকের ন্যায় কাজ করতেছে। কোনো ম্যাথে যদি তাপগ্রাহক না থাকে, তাহলে ওই ক্ষেত্রে তাপগ্রাহক কে? কোনো ম্যাথে যদি তাপগ্রাহক না থাকে, তাহলে ওই ম্যাথে তাপগ্রাহক কে? পরিবেশ, চারপাশের পরিবেশ, কারণ পরিবেশ তো তার থেকে তাপ নিচ্ছে, তাই না? তো আমরা এই ক্ষেত্রে 27 ডিগ্রি সেলসিয়াস যেটা, অর্থাৎ তাপগ্রাহকের তাপমাত্রা, সেটাকেই আমরা কি T2 বা তাপগ্রাহকের তাপমাত্রা হিসেবে দেখব, তাই না? তো 27 যোগ 273, দ্যাট মিনস আসবে 300 ক্যালভিন। এই দুইটা ডাটা দেওয়া আছে, দিয়ে বলছে ইঞ্জিনটার কর্মদক্ষতা। খুবই সহজ প্রশ্ন, ইটা দেওয়া, ইটা বের করতে হবে। T2 T1 দেওয়া আছে, 1 মাইনাস T2/T1। ঠিক আছে, তাহলে ভ্যালু বের করে ফেলো। 1 মাইনাস T2/T1, T2 এর ভ্যালু কত? T2 এর ভ্যালু হচ্ছে ভাইয়া 300, T1 এর ভ্যালু কত? 800। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 300/800 দাও, কত আসে? 0.625, 0.625, এত। ক্লিয়ার? তাহলে অতএব ইটা চলে আসছে এত। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটাকে আমরা, আচ্ছা, পার্সেন্টেজে নিয়ে নাও, পার্সেন্টেজে নিয়ে নাও, 100 দিয়ে গুণ দিলে পার্সেন্টেজ চলে আসবে। 0.625 ইন্টু 100, দ্যাট মিনস 62.5, 62.5%। 100 দিয়ে গুণ দিতে হয় পার্সেন্টেজে নেওয়ার জন্য। ঠিক আছে, দশমিককে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্টেজে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার, ডান, ফাইন, এই পার্টটুকু ডান। এরপরে দ্বিতীয় অংশে কি বলছে? দ্বিতীয় অংশে বলছে উৎসটি প্রতি মিনিটে 10⁹ জুল তাপ সরবরাহ করলে, দ্যাট মিনস এটা উৎসের মধ্যে আমরা যদি কত Q1 দিব, সেই Q1 এর ভ্যালু দেওয়া আছে। আমরা তাপ সরবরাহ করতেছি, মিনস কি? আমরা তাপ দিচ্ছি, সিস্টেমের জন্য এটা নিচ্ছে।
সিস্টেমের জন্য গৃহীত তাপই Q1 না, তাহলে এটা Q1 এর ভ্যালু দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? Q1 এর ভ্যালু দেওয়া আছে। প্রতি মিনিটে Q1 কত দিচ্ছি সেটা। প্রতি মিনিটে কতটা ব্যবহারযোগ্য কার্য পাওয়া যাবে, মানে W কত জানতেছে, মানে প্রতি মিনিটে যদি তুমি এত Q1 দাও, প্রতি মিনিটে W কত, তাহলে খুবই সহজ, এটা তুমি জানো, এটা ইজ ইকুয়াল টু W/Q1। এরকমও তো একটা ফর্মুলা ছিল না? এরকম একটা ফর্মুলা ছিল, এই ফর্মুলায় আমরা চলে আসবো। ইটার জায়গায় ভ্যালু বসাই দিই, দশমিকে ভ্যালুটা বসাবো 0.625 W আমরা বের করব Q1 কত, Q1 হচ্ছে 10⁹ বাস, তাহলে আমার এখান থেকে W চলে আসবে। W কত আসে দেখো, 10⁹ ইন্টু 0.625 আসছে কত, আসছে কত 6.25 ইন্টু 10⁶ জুল। দেখো তো এইটা আসছে কিনা অ্যান্সার, 6.25 ইন্টু 10⁶ জুল। এটা প্রতি মিনিটে যেহেতু কত জুল তৈরি হচ্ছে, তাই পার মিনিট দিয়ে দিতে পারো, জুল পার মিনিট। প্রতি মিনিটে কতটুকু কাজ, তাই এটাকে জুল পার মিনিট বলতে পারো। 10⁶ না, সরি 10⁸ 625 ইন্টু 10⁶ আসছে 6.25 ইন্টু 10⁸। 625 ইন্টু 10⁶ আসছে, তাহলে 6.25 ইন্টু 10⁸ বলা যায়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে এটা আমরা পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে যাই সামনের ম্যাথে। হ্যাঁ, এটা একটা ভালো ম্যাথ, এটা বুয়েটে আসার মতন একটা ম্যাথ, ভালো একটা ম্যাথ। সবাই এই ম্যাথটা তুলে ফেলো, এই ম্যাথটার মাধ্যমে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ, সবাই এই ম্যাথটা তুলে ফেলো, ফার্স্ট ফার্স্ট তুলে ফেলো। আচ্ছা ভাইয়া, কতটা কাজ মানে কি, কতটুকু কাজ, কতটা কাজ মানে কতটুকু কাজ? তোলা হলে বলবা। দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে তোমার কাছে, কি বলছে, বলছে কার্নো ইঞ্জিনে 5 মোল গ্যাস নিয়ে, কার্নো ইঞ্জিনে 5 মোল গ্যাস মানে এন দেওয়া আছে 5 মোল। ঠিক আছে, বলছে 100°C এবং 30°C তাপমাত্রার মধ্যে চালনা করো। আমি বলছি দুইটা তাপমাত্রা যদি দেওয়া থাকে ভাইয়া, বড়টারে কি বলবা তাপ উৎসের তাপমাত্রা, ছোটটারে কি বলবা তাপগ্রাহকের তাপমাত্রা। দ্যাট মিন্স এটা T1 এর ভ্যালু দেওয়া আছে, T1 = 100°C মানে কত কেলভিন, 373 কেলভিন। এটা কি T2 এর ভ্যালু দেওয়া আছে, T2 = 30°C মানে কত কেলভিন, 30 ইন্টু 273, দ্যাট মিন্স 303 কেলভিন। ঠিক আছে, বলছে প্রতি চক্রে কার্যকর কৃত কাজ 420 জুল, অর্থাৎ তোমার কাছে দেওয়া আছে W এর ভ্যালু 420। এটা কিন্তু পুরা প্রতি চক্রে কৃত কাজ মানে কি, প্রতি চক্রে কৃত কাজ মানে কি, মানে একবার সম্পূর্ণ সাইকেলটা যদি ঘোরে, তাই না? আমরা অলরেডি গ্রাফটা যদি একটু চিন্তা করি, তাহলে পি বনাম ভি গ্রাফটা কার্নো চক্রের একদম মুখস্থ থাকবে, কিন্তু একদম মুখস্থ থাকবে। এই যে এইটা একটা চক্র, হ্যাঁ, এটা একটা কি চক্র সে সম্পন্ন করছে। ঠিক আছে, তাহলে প্রতি চক্রে কৃতকাজ মানে কি, তোমার কাছে এই কৃতকাজটা দেওয়া আছে, মাঝখানের এই কৃতকাজটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কত 420 জুল। এটাকে একটা কালার দিয়ে দিই, দাঁড়া ওয়েট।
এই কাজটা দেওয়া আছে, এই মাঝখানের ক্ষেত্রফলটা তোমার কাছে দেওয়া আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই ক্ষেত্রফলটা দিয়ে বলছে এটার ভ্যালু হচ্ছে 420, 420। ওকে, আচ্ছা। এরপরে বলল যে সমষ্ণ প্রসারণের পূর্বে ও পরে আয়তনের অনুপাত কত। সমষ্ণ প্রসারণ কোন লাইনটা? সবগুলো লাইন তো সমষ্ণ প্রসারণ না, এখানে কোন লাইনটা সমষ্ণ প্রসারণ বলো দেখি। এখানে কোন লাইনটা সমষ্ণ প্রসারণ? এইটা সমষ্ণ প্রসারণ। এই লাইনটা কি সমষ্ণ প্রসারণ? সমষ্ণ প্রসারণের পূর্বে আয়তন কত ভাইয়া? V1। সমষ্ণ প্রসারণের পরে আয়তন কত ভাইয়া? V2, তাই না? সমষ্ণ প্রসারণের পূর্বে আয়তন কত? V1 না? এই বিন্দুর আয়তন কত? V1। এই বিন্দুর আয়তন কত? V2। তোমার কাছে বেসিক্যালি পূর্বে ও পরে আয়তনের অনুপাত জানতে চাওয়ার অর্থ হচ্ছে তোমার কাছে V1:V2 কত জানতে চাইছে। ক্লিয়ার? V1:V2 কত জানতে চাইছে। বলো তো কেমনে করবো এটা, কিভাবে করব, কিভাবে করবো এটা দেখি, বলো তোমরা, বলো কি করা যায়, কি করতে পারি এই ম্যাথটার জন্য। দেখো এই ম্যাথটা যখন আমরা করব, ফার্স্ট অফ অল আমরা প্রথম ধাপে কৃতকাজটা যদি কোনোভাবে বের করতে পারি, প্রথম ধাপের কৃতকাজ, প্রথম ধাপের কৃতকাজ কিন্তু পুরাটা না ভাইয়া, প্রথম ধাপের কৃতকাজ মানে এতটুকু, এই কৃতকাজটা মানে এই অংশ, এই কৃতকাজটা মার্ক করে দিই, এইটা হচ্ছে প্রথম ধাপের কৃতকাজ। এটা কি প্রথম ধাপের কৃতকাজ? প্রথম ধাপের কৃতকাজটা যদি আমরা বের করতে পারি, প্রথম ধাপের কৃতকাজ মানে কি, এটাকে বলা যায় W1। এটা কি প্রক্রিয়া ভাইয়া? সমষ্ণ প্রক্রিয়া। আমরা কি জানি সমষ্ণ প্রক্রিয়ায় ডেল ইউ 0 হয়? জানি। তাহলে এই প্রসেস জুড়ে ডেল ইউ 0। তাহলে এই প্রসেস জুড়ে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এই ফর্মুলা মোতাবেক যদি তুমি আগাও তাহলে কি বলতে পারো? যাহাই ডেল কিউ তাহাই ডেল ডাব্লিউ বলা যায় না? বলা যায় কি না? তাহলে প্রথম বা সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজের যেই মান Q1 সেই একই মান, বলা যায় কি না? মানে গৃহীত তাপ আর কৃতকাজের মান সেম, তাই না? প্রথম ধাপে গৃহীত তাপ আর কৃতকাজের মান সেম, তাই না? যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, এটা তোমাদের গত ক্লাসেও কিন্তু পড়াইছিলাম লাস্টের দিকে, হ্যাঁ, যখন আমরা প্রতিটি ধাপে কৃতকাজ বের করতেছিলাম। আর এটার সূত্র কিন্তু আমরা জানি, এটার সূত্র কিন্তু আমরা জানি, প্রথম ধাপে বা সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র সবাই জানি না? nRT ln V2/V1। শিখছি কিনা বলো? nRT ln V2/V1 শিখছি। তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমাদের তাহলে বুঝতে পারতেছ কি করতে হবে? আমাদের বুঝতে পারতেছ কি করতে হবে? এই জিনিসটা বের করতে হবে। এই জিনিসটা যদি বের করতে হয় তাহলে আমার অবশ্যই অবশ্যই Q1 কে পাইতে হবে, n কে পাইতে হবে, t কে পাইতে হবে, তাই না? প্রথম ধাপের জন্য Q1 কত, n কত, t কত সেগুলো পাইলেই হয়ে যাবে। আরেকটা জিনিস বলে রাখি, প্রথম ধাপের টিটা কত আসলে বলো তো? প্রথম ধাপের টি, প্রথম ধাপ জুড়ে তাপমাত্রা কত ছিল? প্রথম ধাপ জুড়ে তাপমাত্রা কত? T1 না? T1 কিন্তু এই ম্যাথে দেওয়াই আছে, তো T1 আর পাওয়া পাওয়ার কিছু নাই। n এই ম্যাথে দেওয়াই আছে, তাহলে n আর T1 নিয়ে কিন্তু চিন্তা নেই। কোনোভাবে Q1 পাইলেই ম্যাথ সলভড, Q1 পাইলেই ম্যাথ সলভড। Q1 এর পরিচয় কি? গৃহীত তাপ। তাহলে আমি টার্গেটটা থাকবে এরকম যে আমি কোনোভাবে Q1 বের করব, বের করলেই আমার ম্যাথ শেষ। ঠিক আছে? Q1 কেমনে বের করা যায়? এই যে W, এইটা থেকে Q1 বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো দেখো, কিভাবে বের করতে পারবো দেখো। হ্যাঁ, আমরা এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা তো কার্নো ইঞ্জিনের জন্য, রাইট? কার্নো ইঞ্জিনের জন্য আমরা সবাই কার্নো ইঞ্জিনে কিউ সমানুপাতিক টি, এই সম্পর্কটা তো সত্য, তাই না? তাহলে সেখান থেকে Q2/Q1 ইজ ইকুয়াল টু T2/T1 এরকম একটা জিনিস লিখতাম না, মনে আছে? কার্নো ইঞ্জিনে এই জিনিসটা লেখা যায়। তাহলে এই জিনিসটা যদি লেখা যায়, তোমার এখানে কিন্তু T2/T1 এর ভ্যালু দেওয়া আছে, দেওয়া আছে না? T2/T1 এর ভ্যালু দেওয়া আছে কত? 303 আর কত? 373, তাই না? এইটা দেওয়া আছে। এখান থেকে তুমি যদি Q2টাকে এক পাশে করো, Q1টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি লিখতে পারো বলো তো? 303 ডিভাইডেড বাই 373 লেখা যায়? Q1 লেখা যায়? লেখা যায়। আমরা এখন যেটা করব, এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটাতে এই জিনিসটাকে নিয়ে W এর মধ্যে বসাবো। W কি? W কি? মোট কৃতকাজ। লিখো আমার সাথে সাথে, মোট কৃতকাজ। ডাব্লিউটা কি? মোট কৃতকাজ। ওই যে মাঝখানের লাল ক্ষেত্রফলটা, মানে পুরা আবদ্ধ এই ক্ষেত্রফলটা, এটা মোট কৃতকাজ। আর সবুজটা কি? শুধু প্রথম প্রক্রিয়ার কৃতকাজ। ডাব্লিউ কি? সকল প্রক্রিয়া মিলাই কৃতকাজ। ঠিক আছে?
তা ডাব্লিউ ইজ ইকুয়াল টু সূত্র লেখা যায় Q1 মাইনাস Q2, পড়ছি তো আমরা, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 পড়ছি। মোট কৃত কাজ ইজ ইকুয়াল টু গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ। তাহলে দেখো এখানে কিন্তু তোমার অলরেডি ডাব্লিউ এর ভ্যালু তুমি জানো, ডাব্লিউ এর ভ্যালু কত? 420। হ্যাঁ, Q1 এর জায়গায়, আচ্ছা Q1 এর মতন থাকুক, কোনো সমস্যা নাই। Q2 এর জায়গায় তুমি এই জিনিসটা লিখতে পারো না? 303 ডিভাইড বাই 373 Q1 লেখা যায়? তাহলে দেখো তো, এক সমীকরণ 51 হয়ে গেল। এখান থেকে তুমি আরামসে Q1 বের করতে পারবা কিনা? আরামসে তুমি Q1 বের করে ফেলতে পারবে। দেখো কত আসে, ক্যালকুলেটর এক সমীকরণ 51 করো। 420 ইজ ইকুয়াল টু x মাইনাস 303 ডিভাইড বাই 373 x। শিফট ক্যালক ইকুয়াল দিলে কত আসে? 2238 আমরা কি বের করলাম ভাইয়া? কার্নো ইঞ্জিনের গৃহীত তাপ বের করলাম। আমরা আবার কি জানি? গৃহীত তাপ ইজ ইকুয়াল টু কি? কার্নো ইঞ্জিনের গৃহীত তাপ ইজ ইকুয়াল টু কি? সমষ্ণ প্রসারণের কৃত কাজ। লিখে ফেলো এটা। কার্নো ইঞ্জিনের গৃহীত তাপ যেটা, সেই গৃহীত তাপ ইজ ইকুয়াল টু কি? সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ার জন্য যেই কৃত কাজটা সেটা। সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় যেই কৃত কাজটা সেই কৃত কাজটা, ঠিক আছে? এখন তুমি এই Q1 ইজ ইকুয়াল টু Q1 এর জায়গায় ভ্যালু বসাই দাও, কত? 2238, ঠিক আছে? W1 এর জায়গায় সূত্র বসাই দাও। সূত্র কি? NR T1 প্রথম ধাপ জুড়ে, মানে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় তাপমাত্রা কিন্তু তাপ উৎসের তাপমাত্রা, ঠিক আছে? লন V2 বাই V1, ঠিক আছে? এখন এখানে দেখো সবই কিন্তু মোটামুটি তুমি জানো। 2238 ইজ ইকুয়াল টু NRT। N এর ভ্যালু কত? N এর ভ্যালু হচ্ছে 5। R এর ভ্যালু কত? R এর ভ্যালু হচ্ছে 8.314। T1 এর ভ্যালু কত? T1 হচ্ছে 373 ইন্টু লন V2 বাই V1 লিখতে পারি, ঠিক আছে? লিখলাম। এখন এখানে লন V2 বাই V1 ছাড়া বাকি সব আইরে আমরা পেয়ে যাব না? লন V2 বাই V1 রে এক পাশে করো, বাকি সব আইরে বের করো। কত আসে দেখো? 2238 ডিভাইড বাই 5 ইন্টু 8.314 ইন্টু 373 আসছে কত? 0.1443 এরকম কিছু আসছে, ঠিক আছে? এখান থেকে লন কিভাবে সরায় বলো দেখি? লন কিভাবে সরায়? আচ্ছা 8.314 না, 8.4 হবে, কারণ প্রশ্নে এটা বলছে। তাহলে 8.4 বসো। প্রশ্নে যেটা বলছে ওটার প্রায়োরিটি দিতে হয়, তাই না? না নাইলে কিন্তু 8.314 বসানোটাই যুক্তিযুক্ত। 8.4 বলছে যেহেতু প্রশ্নটারই প্রায়োরিটি দিই, প্রশ্নটাকেই প্রায়োরিটি দিই। 8.4 ইন্টু 373 ইন্টু লন 373, এটা ভাগ 2238 ভাগ 5 ইন্টু 8.4 ইন্টু 373 আছে 0.14286 এরকম আসছে, ঠিক আছে? একটু বেশি করে নিও দশমিকের উপরে, কারণ লন ভাঙাচ্ছ। আচ্ছা, এখন লনকে কিভাবে ভাঙায় বলতে পারো কেউ? লনকে কিভাবে ভাঙায় বলতে পারো? তোমরা কি এই জিনিসটা শিখছো? লগ আর লন এই দুইটার মধ্যে সম্পর্ক কি? লন আসলে কি? লগ ই বেস, তাই না? লগ ই বেস জিনিসটাই লন না? আচ্ছা, এখন আসো, লগ কিছু একটা বেস যদি থাকে, মানে তোমরা এরকম পড়ছো যে log 10 বেস ধরো সাপোজ x ইজ ইকুয়াল টু ধরো a যদি হয়, এটা কি লেখা যায়? x ইজ ইকুয়াল টু এই যে বেসটা পাশের রাশিটাকে পাওয়ার হিসেবে নিয়ে নেয়, তাই না? তাহলে এই রাশিটা ইজ ইকুয়াল টু লগ এর রাশিমালা যেটা, বেসটা পাশের রাশিটাকে পাওয়ার হিসেবে নিয়ে নেয়, এইভাবে লেখা। তাহলে এই জিনিসটাকে কি লিখতে পারবো বলো? এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো? V2 বাই V1 থাকলো x এর মতন, হ্যাঁ, আর এটা কিন্তু লগ ই বেস আছে, ই আছে, তাহলে ই টু দি পাওয়ার 0.14286 লিখতে পারবো, রাইট? এখন ই টু দি পাওয়ার করো। ই টু দি পাওয়ার কেমনে করে? ই টু দি পাওয়ার কিভাবে করে যারা জানো না দেখাই দিচ্ছি, হ্যাঁ? যারা জানো না ই টু দি পাওয়ার কিভাবে করে তাদের দেখাই দিচ্ছি, হ্যাঁ? ক্যালকুলেটর নাও, নিছো? ক্যালকুলেটর নিলে এই যে এটা দাও, দেখো এখানে লনের উপরে ই টু দি পাওয়ার আছে, লনের উপরে, তাহলে শিফট দিবা, এটা লন দিবা, শিফট দিবা, লন দিবা, তারপরে 0.14286 দিলা। কত আসছে দেখো? 1.1535। কত আসছে?
1.1535 এরকম কিছু আসছে। ঠিক আছে, এরকম কিছু আসছে। তোমার লাগবে v1/v2, তাহলে v1/v2 করে ফেলো, v1/v2 করে ফেলো, উল্টায় যাবে এটা। 1/1.1535 তাহলে আসছে 0.866 বা 867 এরকম কিছু আসছে। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? বোঝা গেছে? এই ম্যাথটা কিন্তু বেশ ভালো একটা ম্যাথ, তাই না? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে ফাইন। তাহলে এই ম্যাথটা একবার চোখ বুলাও তো শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করছি। আমাকে দেওয়া ছিল যে 420 জুল, এটা কোন কাজটা? এটা হচ্ছে সম্পূর্ণ চক্রে কৃত কাজ। সম্পূর্ণ চক্র মিন্স কি? এই যে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে আসবে, ভেতরে যে লাল অংশটা দেখতে পাচ্ছ না, লাল ক্ষেত্রফলটা হচ্ছে 420 জুল। এই যে ভেতরে রেড পোর্শন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 420 জুল। আচ্ছা, আমাকে বলছে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ার পূর্বে ও পরে আয়তনের অনুপাত, অর্থাৎ সমষ্ণ প্রসারণ মানে প্রথম লাইনটা, এই লাইনের পূর্বে আর পরে আয়তনের অনুপাত, অর্থাৎ v1 আর v2 এর অনুপাত। আমরা জানি সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ার কৃত কাজের মান, সূত্র শিখছি। সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ার কৃত কাজের সূত্র শিখছি nRT ln v2/v1। এখানে টিটা হচ্ছে t1, কারণ এই ধাপ জুড়ে তাপমাত্রা থাকে তাপ উৎসের তাপমাত্রার সমান। এই ধাপ জুড়ে সিস্টেমের তাপমাত্রা কি থাকে? তাপ উৎসের তাপমাত্রার সমান থাকে। আবার এই কৃত কাজটাই কি? গৃহীত তাপের সমান। পড়ছি গত ক্লাসে, এই তাপমাত্রা কাজটাই গৃহীত তাপের সমান। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এটা, কারণ সমষ্ণ ধাপ ডেল ইউ 0, তাহলে যাহাই ডেল কিউ তাহাই ডেল ডাব্লিউ। গেল, আমি কোনোভাবে যদি গৃহীত তাপ বের করতে পারি তাহলে v2/v1 এর কাছে যাইতে পারবো, এরকম একটা ইঙ্গিত পাইলাম। এখন Q1 বের করতে হবে, মানে গৃহীত তাপ বের করতে হবে। এটার জন্য আমি কার্নো ইঞ্জিনের শর্ত বসাইলাম, একটা সম্পর্ক পাইছি। মোট কৃত কাজ এর সূত্র ভাঙাইলাম। মোট কৃত কাজের সূত্র হচ্ছে W = Q1 - Q2। মোট কৃত কাজ দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে Q1 এই সম্পর্কটা বসাই Q1টা বের করে ফেলছি। Q1 বের করে ফেললে Q1 = del W1 যেহেতু, তাই Q1 এর জায়গায় Q1 এর মান, del W1 এর জায়গায় সূত্র ভাঙাইলাম। সূত্র ভাঙাই আমি এখান থেকে v2/v1 পরবর্তীতে v1/v2 বের করে ফেলছি। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই টাইপের ম্যাথগুলো একটু ভালো করে চিন্তা করো, এগুলা বুয়েট স্ট্যান্ডার্ড ম্যাথ। ঠিক আছে? আসার মতন ইঞ্জিনিয়ারিং এ। ওকে, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ম্যাথ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওভারঅল ম্যাথ। তোমাদের এই পর্যন্ত করলেই মোটামুটি হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে। ঠিক আছে? আর আরেকটা ম্যাথ নিজেরা একটু চিন্তা করবা কনসেপচুয়ালি, এটা এটা হোমওয়ার্ক থাকবে। এটা একটু হাই লেভেল ম্যাথ। হ্যাঁ, হাই লেভেল ম্যাথ, এটা কনসেপচুয়ালি চিন্তা করবা। ওকে, স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।